ব্যস্ততায় রয়েছি জানোই তোমরা। তো যাই হোক, আজকে একটা কিউএনএ ভিডিও দিচ্ছি, আর তারপরে গীতা জয়ন্তী রয়েছে, সেটা খুব সম্ভবত 11 তারিখ বোধহয়, যতদূর মনে হয় 11 তারিখে গীতা জয়ন্তী রয়েছে। তো চেষ্টা করবো ওই দিনটাতে ভগবদ্গীতার একটা ক্লাস দেওয়ার, ইচ্ছে আছে পুরো ভগবদ্গীতাটাকে কমপ্লিট করানোর। মানে একবার তো আমাদের ফুল তাৎপর্য সহ হয়ে গেছে, শুধুমাত্র শ্লোকগুলো নিয়ে একটা বড় ভিডিও পুরো, যেটাতে 18টা অধ্যায় কমপ্লিট হবে, ইচ্ছে আছে সেরকমটাই দেওয়ার গীতা জয়ন্তীর দিনে। তো দেখা যাক, গোবিন্দর কৃপা যদি হয় নিশ্চয়ই সম্ভব হবে। তারপরে আবার মোটামুটি 2 সপ্তাহ বাদে গিয়ে আবার দিতে পারবো। তারপর জানোই যেহেতু 15 তারিখ আমার বিয়ে, তো যার জন্য ওই টাইমটাতে আমি আর সময় করে উঠতে পারবো না। তো তারপরে আবার 2 সপ্তাহ বাদে গিয়ে ভিডিও দেবো। এমনিতেও মাঝখানে আমি অনেক দিন বাদেই ভিডিও দিচ্ছি। তো আজকে একটা কিউএনএ ভিডিওতে আমি চেষ্টা করছি ভিডিওটা বড় হয় হোক, যতটা সম্ভব তোমাদের যে কোশ্চেনগুলো রয়েছে, যারা হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করেছো বা কমেন্ট সেকশানে, যেগুলো আমার কাছে এই মুহূর্তে স্ক্রিনশট তোলা রয়েছে সেগুলো আগে আমি করে কমপ্লিট করে দিচ্ছি। তারপর যাদের স্ক্রিনশটগুলো এখনও নেওয়া হয়নি ওগুলো আমি নেক্সট কিউএনএ ভিডিওতে কভার করে দেবো। তো ফার্স্ট যে কোশ্চেনটা, আমারই একটা স্টুডেন্টও আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে জিজ্ঞেস করেছিল, হরে কৃষ্ণ দিদি, হরে কৃষ্ণ তোমাকেও। দিদি, আমার অনুরোধে একটা ভিডিও বানিয়ে দেবে, মুসুরের ডাল আমিষ না নিরামিষ, আর কোন কোন খাদ্যদ্রব্য আমিষ, পেঁয়াজ রসুন কেন আমিষ, সবগুলির পক্ষে বিপক্ষে শাস্ত্রীয় যুক্তি দেবে। নিরামিষ রান্নার ক্ষেত্রে কি সব মশলা ব্যবহার করা যায়। তো বেশ কিছু কোশ্চেন ছিল আমিষ নিরামিষ নিয়ে, তো আমি ভাবলাম ঠিক আছে বলে দিই। দেখো, মুসুরের ডাল আমিষ না নিরামিষ, যদি আমরা ডাক্তারি পয়েন্ট অফ ভিউ থেকে বলি বা ধরো নিজেদের খাওয়ার পয়েন্ট অফ ভিউ থেকে বলি, তাহলে সেটা তো এমনি এটা ভেজের ভেতর, ওটা একটা ডাল, তো অবভিয়াসলি ওটা নিরামিষই হবে। কিন্তু বিষয়টা হচ্ছে, যখন শাস্ত্রের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা দেখি, তখন সেটাকে আমিষের মধ্যে ধরা হয়। কেন আমিষের মধ্যে ধরা হয়? কারণ মুসুর ডালে প্রচুর হাই প্রোটিন রয়েছে। যে কোনো হাই প্রোটিনযুক্ত খাবার, অতিরিক্ত হাই প্রোটিনযুক্ত খাবার তামসিক খাবারের মধ্যে ধরা হয় বা রাজসিক খাবারের মধ্যে ধরা হয়, এবং যেটা খেলে অ্যাকচুয়ালি তমগুণ বাড়ে। ঠিক আছে, মুসুর ডাল, পেঁয়াজ রসুন এগুলো হচ্ছে তমগুণের খাবার, মানে যেটাতে তুমি খেলে তোমার তমগুণ বাড়বে। আর তো যারা ধরো স্পিরিচুয়াল মানুষ হয় বা ভক্তির সাথে যুক্ত হয়, তারা যদি নিজেদের তমগুণ বাড়িয়ে ফেলে, তাহলে তাদের ভক্তিতে মন বসে না। বা বলতে পারো, এই যে নাম জপ করি, নাম জপ করতে অনেক ধৈর্য লাগে, মন শান্ত লাগে, এটা চঞ্চল মনে বা তামসিক মনে সেটা সম্ভব হয় না। তো যার জন্য পেঁয়াজ রসুন মুসুর ডাল এগুলোকে খেতে বারণ করা হয়। প্রথমত এটা একটা কারণ। দ্বিতীয়ত কারণ হচ্ছে, ভগবানকে এটা ভোগ নিবেদন করা যায় না। তো অ্যাকচুয়ালি কৃষ্ণ ভক্তদের না ভেজিটেরিয়ান না নন ভেজিটেরিয়ান বলা হয়, তাদেরকে প্রসাদিটেরিয়ান বলা হয়। এরা প্রসাদ ভোজী হয়, মানে ভগবানকে যেটা ভোগ লাগানো যায়, যেটা ভগবানকে ভোগে দেওয়া যায়, সেটাই একমাত্র আমরা খাই। যেটা ভগবান গ্রহণ করে না, সেটা আমরাও গ্রহণ করি না। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে মুসুর ডাল পেঁয়াজ রসুন বারণ করে। সেরকম পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে গেলে অনেক কিছুই ভগবানের ভোগ লাগানো যায় না, যেমন লাল শাক রয়েছে, কলমি শাক রয়েছে, তারপরে হচ্ছে ক্যাপসিকাম অনেক জায়গায় দেয় না, টমেটো, এমনকি পুরীর জগন্নাথ দেবের মন্দিরে টমেটোও দেয় না, মাশরুম পুরোপুরি বন্ধ, মাশরুম ভেজের মধ্যে পড়ে, বাট যেহেতু এটা একটা ছত্রাক জাতীয় জিনিস, নোংরা জায়গায় উৎপন্ন করা হয়, তো সেই কারণে মাশরুম ভগবানকে দেওয়া যায় না। তো এরকম বেশ কিছু খাবার আছে যেটা ভগবানকে ভোগ নিবেদন করা যায় না। কিন্তু এবার আমরা যেহেতু গৃহস্থ মানুষ, সবসময় সবটা তো সম্ভব হয়ে ওঠে না। ঘরে থাকলে আমরা সবসময় চেষ্টা করি এগুলো কোনোটাই খাই না, ইভেন আমি নিজেও তাই, ঘরে যখন থাকি আমি কোনোটাই খাই না। কিন্তু বাইরে বেরোলে পরে তখন সব জায়গায় সব কিছু আমার অ্যাভেলেবিলিটির মতো, যে আমার ইচ্ছে মতো হবে এরকমটা হয় না। যারা স্পেশালি চাকরি বাকরি করে, বাইরে যায় প্রত্যেক দিন, তারা থোড়ি নিজের পছন্দ মতো সব কিছু পাবে সব জায়গায়। বা অন্য কারোর বাড়িতে গেলে, যে হ্যাঁ ম্যাক্সিমাম আমি বলতে পারি আমি নিরামিষ খাই, আমার জন্য আমিষ রান্না হবে না, কিন্তু এখন তারা যে মুসুর ডালও করবে না বা ধরো মাশরুম করবে না, এরকমটা এক্সপেকটেশনস রাখাটা উচিত নয়। বাইরে গেলে পরে যদি তুমি বাধ্য হয়ে খাও বা পরিস্থিতির চাপে পড়ে খাও, সেটা ঠিক আছে, ক্ষমা চেয়ে নেবে বাড়ি এসে গোবিন্দর কাছে। আমি নিজেও করি, যখন কোনো উপায় থাকে না তখন টুকটাক খেতে হয়। একদম পুরোপুরি ছেড়ে দিতে পেরেছি এরকমটা বলবো না। আমরা চেষ্টা করি মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন এই 5টা জিনিস অন্তত মেনটেন করি। এবার বাকিগুলো মেনটেন করতে পারলে খুব ভালো হয়। যেমন আমি নিজে লাল শাকটা খাই, খাওয়া হয়, গোবিন্দকে দেওয়া হয় না, বাট সেদিনকে আবার আইবুড়ো ভাতে 2 জায়গায় খেয়েছিলাম, মানে রান্না করেছে তাই আমি খেয়েছি। তো এরকম টাইপের আমাদের খাওয়া হয়, কিন্তু যতটা সম্ভব, মানে সম্ভব হলে পুরোপুরিভাবে ছাড়তে পারলে খুব ভালো। ঠিক আছে, কিন্তু এটাতে যে মানে খুব আহামরি কিছু পাপ লাগে সেরকমটা নয়। বিষয়টা হচ্ছে আমরা মানে মন থেকেই খেতে ইচ্ছে করে না, সেই কারণে মানুষজন বাড়িতে খায় না। আর একটা যেটা বললাম, একটা হাই প্রোটিনের জন্য, একটা তমগুণের কোয়ালিটি বেশি থাকার জন্য এই দুটো ভগবানকেও ভোগ নিবেদন করা হয় না, এবং সেই কারণে আমরা নিজেরাও খাই না। ঠিক আছে, আরেকটা কোশ্চেন করেছো, পেঁয়াজ রসুন কেন আমিষ। অ্যাকচুয়ালি পেঁয়াজ রসুনের যে মানে যদি আমি
উৎপন্নের স্টার্টিংয়ের একটা স্টোরি বলি, এটা অ্যাকচুয়ালি যেটা ইয়েতে পুরাণেও মেনশন রয়েছে, এই দুটো কোন রাক্ষসের রক্তের থেকে অ্যাকচুয়ালি এই গাছ দুটো উৎপন্ন হয়েছিল, ঠিক আছে। তো একটা রাক্ষসকে আমি নামটা ভুলে গেছি, মারা হয়েছিল, তো তার যে রক্তটা পড়েছিল মাটিতে সেইখান থেকে অ্যাকচুয়ালি পেঁয়াজ এবং রসুন আর কি উৎপন্ন হয়। কিন্তু খুব সম্ভবত এবার নামটা আমার ঠিক খেয়াল পড়ছে না, রাক্ষসের নাকি কার আমার ঠিক মনে নেই, মানে এমন একজনের রক্ত থেকে আর কি গাছ দুটো উৎপন্ন হয়েছে, তার আবার কিছু ভেষজ গুণাবলীও ছিল। তো যার জন্য এই যে পেঁয়াজ এবং রসুন এরা দেখবে অনেক রোগের ওষুধ হিসাবে কাজ করে এবং অনেক রোগ থাকলে সেগুলো কমে, যেমন গা হাত পা ব্যথাতে রসুন খুব ভালো কাজ করে, হজমে পেঁয়াজের রস খুব ভালো কাজ করে, চুল যাদের চুলের স্কিনের সমস্যা থাকে তাতে পেঁয়াজ খুব ভালো কাজ করে। তো অ্যাকচুয়ালি আবার জ্বর হলে বোধহয় বা গা হাত পা ব্যথা হলে রসুন খুব ভালো কাজ করে। তো এরকম এদের আবার ভেষজ বা ঔষধি গুণাবলীও রয়েছে। তো যার জন্য শারীরিক কারণে যদি কেউ খায় তাহলে সেটা তবু মেনে নেওয়া যায়। অনেকেই যেমন থাকে ডাক্তার বলে, আমাদের পাশেই একজন পাশের বাড়িতেই থাকে আর কি, মামারও আর কি সেম, তো ওনাদের পেঁয়াজ রসুন খাওয়া বারণ, মানে যে গুরু দীক্ষার থেকে মাংস পেঁয়াজ রসুন এগুলো খাওয়া বারণ, কিন্তু যেহেতু তার প্রচুর গা হাত পায়ে ব্যথা রয়েছে, অনেক সমস্যা রয়েছে, অপারেশন হয়েছে, তো ডাক্তার বলেছে তাকে রোজ দিন 1 কোয়া করে রসুন খেতেই হবে ভাতের সাথে। তো সেক্ষেত্রে তখন তাকে আশ্রম থেকে গুরুদেব পারমিশন দিয়েছে যে হ্যাঁ তুমি শারীরিক কারণে যদি অসুস্থতার কারণে তুমি খাও, খেতে পারো। বাট হ্যাঁ, পাপ তো দেখো ছোটোখাটো সব জিনিসেই পাপ লাগে, কিন্তু এখন তার জন্য আমরা নাম জপ করি যাতে আমাদের পাপস্খলনটা হয় বা ভগবানের কাছে আমরা রোজ দিন নিত্যদিন ক্ষমা চাইতে পারি, কারণ আমরা চেষ্টা করতে পারি আমাদের পক্ষে যতটা পসিবল, বাট সবটা যে আমরা পারবো সেরকমটা তো নয়। হ্যাঁ, সাধু সন্ন্যাসীরা যারা সংসার জীবন ত্যাগ করে নিজেদের মতো ভগবানকে নিয়ে মন্দিরে থাকেন তারা নিশ্চয়ই পারেন, বাট আমাদের মতো গৃহস্থ মানুষ যতটুকু আমরা পসিবল হয় ততটুকু আমরা চেষ্টা করি। আচ্ছা, আর হচ্ছে নিরামিষ রান্নার ক্ষেত্রে কি সব মশলা ব্যবহার করা যায়? আমি যেরকম সব মশলা বলতে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, যেটা কালারিং হয় আর কি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এই 3টেই ব্যবহার করা হয়, আর হলুদ গুঁড়ো, এই 4টের বেশি আমি কখনো ব্যবহার করিনি। আর ম্যাক্সিমাম একটা হয় হচ্ছে গরম মশলা, শাহি গরম মশলার বোধহয় একটা প্যাকেট হয়, ওটাও ব্যবহার করা যায়। কিন্তু যেগুলো ধরো আলুর দম মশলা, তারপরে হচ্ছে আরেকটা মশলা হয় বেশ চানা মশলা, তড়কা মশলা, এই জাতীয় মশলার যে প্যাকেট হয় এগুলো ব্যবহার করি না। ইভেন বিরিয়ানি মশলাও নয়, কারণ বিরিয়ানি মশলা আমি আগে প্রথম দিকে একবার করেছিলাম, বাট তখন আমি বিষয়টা জানতাম না। তো ওরা অ্যাকচুয়ালি কী করে, প্রত্যেকটা মশলার প্যাকেটের ওপরে সব একটা লোগো থাকে, গ্রিন কালারের লোগো থাকে, যদি ভেজ হয় তাহলে গ্রিন লোগো থাকে, যদি নন ভেজ হয় তাহলে রেড লোগো থাকে। এইবার বেসিক্যালি ওরা পেঁয়াজ রসুনকে না ভেজের মধ্যে ধরে, ওরা নিরামিষের মধ্যে ধরে, তো পেঁয়াজ রসুন দেওয়া মশলাগুলোতেও সবুজ থাকে। তখন আমি এই বিষয়টা জানতাম না, আমি ভাবতাম সবুজ মানে পুরোপুরি ভেজ, তো দ্যাট মিনস আমি ওটা ইউজ করতে পারি। পরে আমি যে দোকান থেকে মুদি দোকান থেকে জিনিস কিনি, ওই দাদাই বলেছে যে না, ওই বিরিয়ানি মশলাগুলোর মধ্যে ওরা পেঁয়াজ রসুনও দেয়, কিন্তু ওরা পেঁয়াজ রসুনটাকে যেহেতু ভেজ হিসাবে ধরে সেই কারণে ওরা সবুজ কালারটা ইউজ করে। তো তারপর থেকে আমি জিজ্ঞেস করেছিলাম, বললো যে শুধুমাত্র ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, গরম মশলা, এই টাইপের হলুদ গুঁড়ো এগুলো সম্পূর্ণ শুদ্ধ থাকে, এগুলোতে কিছু মেলাবাট থাকে না। তো তারপর থেকে আমি শুধুমাত্র এগুলোই ব্যবহার করি, মানে বিরিয়ানি মশলা, আলুর দম মশলা, তড়কা মশলা, চানা মশলা, এই জাতীয় মশলা ইউজ করি না, কারণ এগুলোর ভেতর পেঁয়াজ রসুনের গুঁড়ো ওরা ইউজ করে থাকে। তো এই চেষ্টা করবে ডিরেক্ট যে মশলাগুলো হয় সেগুলো। আর এখনের কথা জিজ্ঞেস করে, এখন আমাদের বাড়িতে বেশিরভাগটা গোটা মশলা মা ওই শিলনোড়াতে বেটে তারপরে রান্না করে, বাট আমি নিজে রান্না করলে আমি তো শিলনোড়া ব্যবহার করতে পারি না, তো যার জন্য আমি গুঁড়ো মশলা ইউজ করি। তবে মিক্সড যে মশলাগুলো হয়, যেগুলো স্পেশালি কোনো পার্টিকুলার রান্নার জন্য ওগুলোকে তৈরি করা হয়েছে, লাইক আলুর দম, তারপরে হচ্ছে চানা, এই টাইপের, এই মশলাগুলো ইউজ করবে না। ইভেন বিরিয়ানি মশলার ভেতরেও পেঁয়াজ রসুনের একটা ফ্লেভার থাকে, তো যার জন্য এই টাইপের মশলা ইউজ করবে না, মানে যদি সেটা ভগবানের রান্না বা ভোগ হয়। আর যদি নর্মাল কেউ মনে করে যে না আমি শুধু মাছ মাংস ডিম খাবো না, এর থেকে বেশি আমার পক্ষে পসিবল নয়, তাহলে সেটুকু সে নিজের মতো করে করতে পারে, এটা অনেকেই করে। ইভেন আমি নিজেও শুরুর দিকে তাই ছিলাম, শুরুর দিকে আমি শুধু মাছ মাংস ডিমটুকুই খেতাম না, বাকি সব কিছু মানতে পারতাম না, কিন্তু যেহেতু যবে থেকে কণ্ঠী পড়ি, ভগবানের সেবা করি, তবে থেকে একটু মেনে চলতে হয়। আদারওয়াইজ যদি অনেকে মনে করে যে না আমি শুধু মাছ মাংস ডিমটা খাবো না, বাকি আমার পক্ষে এর থেকে বেশি মানা পসিবল নয়, তো এটা অ্যাকচুয়ালি কে কীরকম পরিস্থিতিতে রয়েছে তার উপর নির্ভর করে আমরা কতটুকু খেতে পারি আর পারি না, ঠিক আছে। তো আশা করি তুমি তোমার উত্তর পেয়েছো। সব মশলা নয়, যেগুলো বললাম ওগুলো ইউজ করতে পারো। আচ্ছা, এরপরে হচ্ছে পরের কোশ্চেনটা আরেকজনও আমাকে হোয়াটসঅ্যাপেই মেসেজ করেছিল, নাম হানি দিয়ে লেখা রয়েছে। হরে কৃষ্ণ, রাধে রাধে দিদি, আমি চন্দ্রিমা, তোমার ভিডিও রোজ দেখি, অনেক কিছু শিখছি তোমার থেকে, খুব ভালো লাগে তোমার ভিডিও। দিদি আমার একটা কোশ্চেন আছে, প্লিজ রিপ্লাই করো, কিভাবে ওয়েট গেইন করব, আর আমিও একজন কৃষ্ণ ভক্ত, আমার দীক্ষা আছে। আচ্ছা, কিভাবে ওয়েট গেইন করবো, ওর মেন কোশ্চেন হচ্ছে ওয়েট গেইন করবো কীভাবে। দেখো বেসিক্যালি ওয়েটটা কী ওয়েটে রয়েছে সেটার উপর ডিপেন্ড করে। যেমন ধরো আমি একটা এক্সাম্পল বলি, আমার এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করতে পারি। আমি 2014 সালে 2013-14 সাল অবধি, হ্যাঁ 14 সাল অবধি
আমার ওয়েট ছিল 14-15 সাল অবধি 44 কেজি মতো, 44-42 এরকম। এবার 5 ফুট হাইট, মানে হচ্ছে 5 ফুট 8 হচ্ছে আমার হাইট, অনেকটা লম্বা আমি। এবার ওই হাইটে 44-45 কেজি মানে অনেক কম, অনেক। কারণ ওই সময় ডাক্তারবাবুই আমাকে বলেছিল যে তোমার যা হাইট তাতে তোমার মিনিমাম 60 থেকে 62-63 কেজি ওয়েট হওয়া উচিত। 5 ফুট 8 হলে মিনিমাম 60-65 কেজি তার ওয়েট হওয়া উচিত, সেখানে 44 কেজি মানে অনেক কম। এবার যদিও বয়স অল্প ছিল, বয়স তখন কত হবে, 16 বছর 17 বছর ওরকমই, 16-17 বছর হবে হয়তো। তো তখন উনি আমাকে বলে ওরকম, না 16-17 হবে না, কত বছর, 2016, হ্যাঁ ওরকমই 18-18 হবে বোধহয়, আমার খেয়াল নেই, 96-এ জন্ম, একটু হিসাব করে নিও। তো ওরকমই 17-18 বছর বয়স। তো ডাক্তারবাবু বলেছিল ওই বয়সে মিনিমাম 55-60 কেজি হওয়া উচিত তোমার। এইবার সেই সময়টাতে আমি যোগব্যায়াম ক্লাসেই জয়েন করি। এটা তোমরা অনেকে এর আগের ভিডিওতেও শুনেওছো, জানো, যারা আমাকে লাস্ট 4 বছর ধরে ইউটিউবে দেখো তারা জানবে। তো যখন যোগব্যায়াম ক্লাসে আমি জয়েন করি তখন যোগব্যায়াম করলে পরে কি হয়, প্রচুর খিদে বাড়ে। সকালবেলা ঘুম থেকে উঠে একটা ডিসিপ্লিন লাইফ হয়, রাত্রিবেলা তাড়াতাড়ি খেয়ে তুমি ঘুমিয়ে যাচ্ছ 10টার মধ্যে, ভোরবেলা 5টায় উঠে 5:30টায় যোগা ক্লাস থাকতো, তো সেই টাইমে তুমি যোগব্যায়াম ক্লাসে যাচ্ছ, যোগব্যায়াম করছো। এটা আমি 2014-15 সালের কথা বলছি। 15 থেকে ওই মোটামুটি 17, 18, 19 অবধি আমি কন্টিনিউ করি, 4-5 বছর। এবার ওই সময়টাতে কি হয়, রোজ সকালবেলা তাড়াতাড়ি উঠছি, যোগব্যায়াম ক্লাসে যাচ্ছি, ব্যায়াম করছি, ফেরত আসার পরে খিদে পাচ্ছে, পেটে খুব খিদে লাগে, কারণ যেহেতু অতক্ষণ ব্যায়াম করছো, জগিং করছো, সূর্য প্রণাম করছো, অনেক ব্যায়াম থাকে, প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টার ক্লাস হতো। এবার অতক্ষণ করে আসার পর খুব খিদে পেতো। এবার আগে কি হতো, আমি একটা রুটি খেতাম। এবার স্বাভাবিক একটা রুটিতে কী বা হয়। এবার যখন ব্যায়াম করে আসতাম খুব খিদে পেতো, তখন আমার আস্তে আস্তে খিদেটা বাড়ার জন্য আমি 2-3টে রুটি খেতে স্টার্ট করি। ওই সময় থেকে 14-15 সাল থেকে আমি 2-3টে রুটি খাওয়া স্টার্ট করি, তরকারি সবজির পরিমাণটা খাওয়া স্টার্ট করি। আগে কি হতো, এইটুকুটুকু সবজি দিয়ে খেতাম, তখন থেকে সবজির পরিমাণটা বাড়ালাম। বাড়ি ফিরে তারপর 1 ঘন্টা বাদে 2-3টে ফল খেয়ে নিতাম। ইভেন স্যারও বলতো, আমার যে স্যার যোগা স্যার প্রদোষ কাকু, তো কাকু বলতো বাড়ি ফিরে যদি মায়ের রুটি তরকারি করতে লেট হয়, একটা আপেল খেয়ে নিবি, একটা কমলা লেবু, একটা পাতি লেবু, মানে যা একটা লেবু, পাতি লেবু দিয়ে মধুর রস খেতে পারি, ওই একটা জল মতো বানিয়ে খাওয়া যায়। অনেকে ভাবে ওটা খেলে হয়তো রোগা হয়, বাট না, ওটা শুধু রোগা হয় এরকমটা নয়। ওটা যদি কারোর ভিটামিন সি এর অভাব থাকে শরীরে বা যে কোনো সমস্যা থাকে সেগুলোকেও ঠিক করে, ঠিক আছে। তো আমি ওটা খুব একটা খাইনি, ওটা আমি কিছু মাস খেয়েছিলাম। ওটা আমার মানে এত টক হয়ে যেত, আমার সহ্য হতো না। আমি খেলে বাড়ি ফিরে একটা কমলা লেবু, শীতকাল হলে কমলা লেবু খেতাম, আর গরমকালে আপেল, বেদানা যা থাকতো খেতাম। ইভেন এখনও তাই, এখনও যোগব্যায়াম করে উঠে আমি আগে একটা ফলই খাই প্রথম। অনেকের থাকে খালি পেটে ফল সহ্য হয় না, বাট আমার ভগবানের আশীর্বাদে সেটা কখনো হয়নি। আমার বরং ফল আমাকে রাত্রি 10টায় দিলেও আমি খেয়ে নেবো। ইভেন এখনও একাদশীতে আমরা পুরো দিনটা ফল খেয়েই থাকি, তো আমার ফলটা বরাবরই সহ্য হয়। তো যাই হোক, তো এইভাবে করে ফলটা খাওয়া হতো। এইবার তারপরে কি হতো, দুপুরবেলা ধরো ভাতের পরিমাণটা, সবজির পরিমাণটাও একটু বাড়াতে হয়। আগে তুমি নর্মাল যে পরিমাণে খেতে তার থেকে একটু বেশি, সন্ধেবেলা, রাত্রিবেলা যখনই খাচ্ছ। আর স্পেশালি বাইরের ফাস্ট ফুড, জাঙ্ক ফুড পুরো লাইফ থেকে কাট আউট। ইভেন আমি নিজেও তাই করেছিলাম, কারণ যদি ওয়েট গেইন করতে হয়, মানে বাইরের যে খাবারগুলো রয়েছে যেগুলো, স্পেশালি আমার মনে আছে আমি যখন ওয়েট গেইন করা স্টার্ট করি, মানে যোগা ক্লাসে ঢোকার পর থেকে আমি টানা 9 মাস ফুচকা খাইনি, টানা 9 মাস। 9 মাস বাদে গিয়ে ইভেন আমি নিজেকে একটা টার্গেট সেট করে দিয়েছিলাম যে আমি যদি 8-9 মাসের মধ্যে এই পরিমাণ, মানে আমি 55-তে উঠেছিলাম 44 থেকে, যেরকম 10 কেজি আমার টার্গেট ছিল, আমি যদি 10-11 কেজি ওয়েট বাড়াতে পারি তবে গিয়ে আমি একদিন ফুচকা খাবো। তো নিজেকে সেলফ রিওয়ার্ড দিতে পারো, সেলফ পানিশ করতে পারো, যে আমি যদি এটা কমপ্লিট করতে পারি তাহলে আমি এটা নিজেকে রিওয়ার্ড দেবো, যদি না পারি তাহলে আমি পানিশ করবো। তো এরকমভাবে করে আমি যখন পারলাম 8-9 মাসের মাথায় গিয়ে আমার 55 কেজি ওয়েট হয়, তো সেই টাইমটাতে গিয়ে আমি একবার গিয়ে ফুচকা খাই। আর এছাড়া এগরোল, মোগলাই, চাউমিন ওসব আমি তখনও খেতাম না, মানে খুব রেয়ারেস্ট অফ রেয়ার কেসে, কারণ আমি তখন শুধু মাছ খেতাম, মাংস ডিম খেতাম না। তো যার জন্য এগরোল, মোগলাই, চাউমিন এগুলো সবই ডিম দিয়ে, মাংস দিয়ে তৈরি হয়, যার জন্য এগুলো আমার খাওয়া এমনিই বন্ধ ছিল। আমি বাইরে বেরোলে রেয়ার, মানে খুব, মানে 2 বছরে একবার বা 3 বছরে একবার এরকম টাইপের, আমি হয়তো বা 1 বছরে একবার দুর্গাপুজোর টাইমে একটা ফিশ ফ্রাই খেতাম। এইটা ছিল আমার তখনের খাবার। মাংস ডিম খেতাম না, তখনও মাংস ডিম খেতাম না। তো এই জিনিসটা মোটামুটি আমার 1 বছর মতো টাইম লাগে। তার সাথে প্রাণায়াম, যারা খুব রোগা আছো প্রচুর পরিমাণে প্রাণায়াম করতে হবে। আজকে সকালেই যোগা ক্লাসে আমি ওদেরকে বলছিলাম, যে একজন বলছিল দিদি আমি রোগা হতে চাই, তাকে বললাম যে ব্যায়ামের ওপর এমফাসাইজ করো, আর একজন বললো দিদি মোটা হতে চাই, তাকে বললাম প্রাণায়ামের ওপর এমফাসাইজ করো। প্রাণায়ামের অনুলোম বিলোম, যত বেশি পরিমাণ আমরা অনুলোম বিলোম করবো, শরীরে যত বেশি অক্সিজেন যাবে, ভস্ত্রিকা, অনুলোম বিলোম, এগুলোতে শরীরে প্রচুর পরিমাণ অক্সিজেন যায়। তো তত কি হয়, অ্যাকচুয়ালি আমাদের শরীরের ভেতরের যে সফটওয়্যারটা থাকে, বেসিক্যালি ব্যায়াম হচ্ছে হার্ডওয়্যার, বাইরের জিনিসটাকে ঠিক করে, বাট এই যে প্রাণায়ামটা সেটা আমাদের সফটওয়্যারটাকে ঠিক করে, ভেতরটাকে ঠিক করে। তো ভেতরে ধরো এই যে খাবার ঠিকঠাক পরিপাক না হওয়া বা খাবার ভালো হজম না হওয়া, যার জন্য চেহারাতে খাবার গায়ে লাগে না এবং সেই কারণে চেহারা রুগ্ন থাকে বা মোটা হয় না। তো সেক্ষেত্রে প্রাণায়াম কী করে, আমাদের খাবারটাকে বেটার হজম করায়, আমাদের যে ভেতরকার যে সিস্টেম রয়েছে, সফটওয়্যার সিস্টেম, সেটাকে টোটালটাকে সিস্টেমের মধ্যে নিয়ে আসে, ঠিকঠাক নিয়ে আসে। তো যার জন্য প্রাণায়ামটা প্রচুর পরিমাণে করো। ব্যায়াম করলে খিদে বাড়বে, খিদে বাড়লে
পরে খাবার খাবে, ঠিক আছে। তার সাথে প্রচুর ড্রাই ফ্রুটস খেতে হয়, কাজু কিশমিশ বাদাম খেজুর আখরোট এই জাতীয় যে ড্রাই ফ্রুটস থাকে এগুলোতে অল্প খেলেও অনেকক্ষণ অবধি পেট ভরা থাকে এবং পেটটা মানে বেশ ভালোভাবে ভার রাখে, অনেকটা ক্যালোরিও দেয়। রোগা যারা আছো তাদের চেহারা মানে এইটাতে অনেকটা হেল্প করবে। এছাড়া আমি নিজে দুটো জিনিস খেতাম সেই সময়, তবে এটা না কোনো টিচারের পারমিশন ছাড়া উইদাউট একা একা খাওয়াটা রিস্কের হয়ে যায়। আমার যেরকম পরিমাণটা, আমার যোগা স্যার ছিলেন তিনি সবটা ডিসাইড করে দিয়েছিলেন যে এই পরিমাণে এই সময় এতটা খাবি। সেটা হচ্ছে অশ্বগন্ধা চূর্ণ আর শতবর চূর্ণ, পতঞ্জলির দোকানেই পাওয়া যায়। যেহেতু আমার যোগা টিচারও পতঞ্জলির, আমি নিজেও পতঞ্জলির থেকেই যোগা টিচার্স ট্রেনিং নেওয়া, তো আমি অ্যাকচুয়ালি পতঞ্জলির সাথেই যুক্ত। এইবার যার জন্য ওখানে পতঞ্জলির যে দোকানগুলো থাকে সেখানে পাওয়া যায়, কৌটো মতো বিক্রি হয়। সেটা হচ্ছে একটা হচ্ছে শতবর চূর্ণ, একটা হচ্ছে অশ্বগন্ধা চূর্ণ, মানে এগুলো গুঁড়ো থাকে, গাছের ছাল গুঁড়ো। শতবর আর অশ্বগন্ধাতে না গাইনি প্রবলেম ঠিক হয়। আর আমার যে রগ্ন ভাবটা ছিল সেটা অ্যাকচুয়ালি আমার শুষ্ক থাইরয়েড ছিল, শুষ্ক থাইরয়েড এবং পিসিওডি গাইনি সমস্যা এগুলোর জন্য ছিল। এবার এটা যখন ঠিকঠাকভাবে আমি খেতে স্টার্ট করি অশ্বগন্ধা আর শতবর, তখন আস্তে আস্তে আমার যে ইরেগুলার পিরিয়ডস বলো, পেটে ক্র্যাম্পস বলো বা হচ্ছে আদার্স যাবতীয় মুখে পিম্পলস হওয়া, শারীরিক যে সমস্যাগুলো ছিল, খাবার হজম না হওয়া, তখন আমার 5 দিন 7 দিনের মাথায় গিয়ে একবার পটি হতো, খাবার ঠিকমতো হজম হতো না, খেতামও না খাবার ঠিকমতো, সব ঠিক হতে স্টার্ট করে। মানে যোগা প্রাণায়ামে অ্যাকচুয়ালি কোনো পার্টিকুলার একটা রোগ নয়, শরীরের যাবতীয় যার রোগ থাকে সবটা ঠিক হতে স্টার্ট করে। এবং তার সাথে শতবর চূর্ণ আর অশ্বগন্ধা চূর্ণতে যে কোনো গাইনি প্রবলেম ঠিক হয়, হরমোনাল ডিসব্যালেন্সটা ঠিক হয়, হরমোনাল একটা ব্যালেন্স আসে, ইকুইলিব্রিয়াম আসে শরীরের মধ্যে, আর যেটা কিনা শারীরিক সুস্থতাকেও মেনটেন করায়। তো ওই টাইমটাতে আমি প্রায় 1.5 বছর আমি টানা 2015-16 সালটা, তার বেশিই হবে হয়তো আমার যতদূর মনে পড়ছে, আমি টানা রোজ সকালবেলা ঘুম থেকে মানে যোগা ক্লাস থেকে আসতাম, আসার পরে উষ্ণ গরম জলে 1 চামচ জিভের ওপর দিতাম। অনেকে জলে গুলে খায়, আমি জলে গুলে খেতে পারতাম না, আমি জিভের ওপর 1 চামচ গুঁড়ো দিতাম, দিয়ে ওই সবুজ সবুজ আইসক্রিমের ছোটো চামচ হতো ওই চামচে 1 চামচ জিভের ওপর দিতাম, দিয়ে উষ্ণ গরম জল খেয়ে নিতাম। দুটোই তাই করতাম। এটা প্রথম দিকে একবেলা খেতাম, পরে মাঝখানে 1-2 মাস মতো দুবেলা খেয়েছি, বিকেলবেলাও একবার করে খেতাম মোটামুটি এটা। তবে কি নিজে নিজে তোমার শরীরে ওটা স্যুট করবে কিনা বা ওটা তোমার জন্য কিনা সেটা বলা খুব মুশকিল, কারণ যদি কোনো প্রপার টিচারের আন্ডারে থেকে, গাইডেন্সের আন্ডারে থেকে কেউ খায় তাহলে ঠিক আছে। যেমন আমার টিচার আমাকে বলেছিল, সে পরিমাণ দেখিয়ে দিয়েছিল, বলে দিয়েছিল যে এই পরিমাণে এভাবে খাওয়া যাবে, তো সেটা যদি হয় তাহলে খেতে পারো, ঠিক আছে। তো এই দুটো খেলে চেহারা ঠিক হয়। আমার নিজেরও এইটা খেয়েই অ্যাকচুয়ালি ব্যায়াম করেছি, বাইরের খাবার বন্ধ করেছি, প্রাণায়াম করেছি, মানে ঘরের যে ভালো খাবার সেগুলোর পরিমাণটা বাড়িয়েছি, ভাত রুটির পরিমাণ, সবজির পরিমাণ, ফলের পরিমাণ এগুলো বাড়িয়েছি। দুধ, তখন আমি দুধও খেতাম, এখন একদম ল্যাকটোজ সহ্য হয় না, বাট তখন খুব দুধটা ঠিকঠাকভাবে সহ্য হতো। প্রায় 1-1.5 বছর টানা দুধ খেয়েছিলাম, রোজ সকালবেলা 1 পোয়া করে দুধ খেতাম। এইবার এইগুলোর সাথে সাথে হচ্ছে শতবর চূর্ণ, অশ্বগন্ধা চূর্ণ, এই জিনিসগুলো খেয়ে আমার ওয়েট গেইন হয়েছিল। তো এইটা হচ্ছে টোটাল আমার জানি, আমি আমারটুকু শেয়ার করলাম। এবার বেসিক্যালি এবার এটা ডিপেন্ড করে, শরীর টু শরীর ভ্যারি করে, এক একজনের এক এক রকম রোগ থাকে, শরীরে সমস্যা থাকে। এবার সেটা না মানে ওই বলে না, ওয়ান সাইজ ডাজন্ট ফিট টু অল, একটা সাইজ সবার জন্য ফিট করে না। আমি আমারটা শেয়ার করলাম, এগুলো অ্যাপ্লাই করে দেখতে পারো, ডেফিনেটলি হয়তো ওয়ার্ক করবে। যোগা প্রাণায়াম অবশ্যই ওয়ার্ক করবে, এটুকু আমি 100% অ্যাসিউরিটির সাথে বলতে পারি। আর যোগব্যায়াম করলে খিদে বাড়লে পরে ভালো খাবার খাবে, বাইরের খাবার কাট আউট করবে, আর জীবন থেকে ময়দা, নুন, চিনি এই 3টে জিনিসকে বাদ দিয়ে দেবে। এই 3টে জিনিস একদম বিষের মতো কাজ করে, ঠিক আছে। আর যদি চা খেতেও হয়, চা খেলে গ্রিন টি খাবে, আমি নিজেও গ্রিন টি খেতাম, গ্রিন টি খাবে উইদাউট চিনি ছাড়া গ্রিন টি খাবে, মধু দিতে পারো, 1 চামচ মধু দিয়ে গ্রিন টি খেতে পারো। তো এই কয়েকটা জিনিস একটু মেনটেন করো, আমার মনে হয় ওয়ার্ক করবে। আমি নিজে যেগুলো করেছি সেটাই শেয়ার করলাম। আচ্ছা, এরপরের কোশ্চেনে যাচ্ছি। এরপরে একজন জিজ্ঞেস করেছিলেন, সাগরিকা কারাকার বোধহয় এরকম কিছু এর নাম হবে, দিদি পিসিওএসে কী খাওয়া যাবে সেটার একটা তালিকা দিও, সকাল থেকে রাত পর্যন্ত রুটিন। পিসিওএসে দেখো বেসিক্যালি কী খাওয়া যাবে না আমি সেটা বলে দিই। পিসিওএস বা পিসিওডি যেটাই বলো না কেন, পলিসিস্টিক ওভারি ডিজিজ, এটাতে হচ্ছে বাইরের ফাস্ট ফুড পুরোপুরি বন্ধ, হাই প্রোটিন বন্ধ। হাই প্রোটিন খেলে পরে পিসিওএস আরও বাড়ে, ঠিক আছে। সিস্ট, তারপরে হচ্ছে থাইরয়েড বা হচ্ছে টিউমার, এই জাতীয় যেগুলো জিনিস থাকে সেগুলো অ্যাকচুয়ালি আমাদের কি করে, এগুলো হচ্ছে আমাদের শরীরের ভেতর যদি হাই প্রোটিন যায় সেটাকে আরও বেশি ক্যাপচার করে নেয় এবং তার ফলে ওরা আরও পুষ্ট হয়ে যায়, ওরা মোটাসোটা হয় এবং আমাদের সমস্যাটাকে আরও বাড়িয়ে দেয়। তো যার জন্য প্রথমত তো ব্যায়াম করতেই হবে, এভরিডে এক্সারসাইজ মাস্ট। সে তুমি হোমিওপ্যাথি ডাক্তার দেখাও, অ্যালোপ্যাথি ডাক্তার দেখাও, আয়ুর্বেদিক দেখাও, সে সবার আগে তোমাকে বলবে ঘাম ঝরাও, জিমে যাও অথবা এক্সারসাইজ করো, ওয়ার্কআউট করো, যোগা করো, যাই করো, তোমাকে প্রচুর ঘাম ঝরাতে হবে। যদি কিচ্ছু না করতে পারো, ছাদে গিয়ে লাফদড়ি খেলো, বাড়ির সামনে রাস্তায় দৌড়াও সকালবেলা 1 ঘন্টা, যেটাই করো না কেন তোমায় প্রথমত তো ঘাম ঝরাতে হবে। ঘাম ঝরালে পরে তোমার পিসিওএস অনেকটা কমে যাবে, ঠিক আছে, প্রথমত। দ্বিতীয়ত, এটা পুরোপুরি কিওর কখনো হয় না, এটা কন্ট্রোলে রাখতে হয়, ব্যায়ামের মাধ্যমে, খাবারের মাধ্যমে এটাকে
কন্ট্রোলে রাখতে হয়। আর আমাকে যেটা ডাক্তারবাবু বারণ করেছিল, যোগা স্যার বারণ করেছিল, আমি সেগুলো তোমার সাথে শেয়ার করছি। আমি প্রথম অ্যালোপ্যাথি ডাক্তার দেখাই যখন, তখন উনি আমাকে বলে হাই প্রোটিন খাবে না, যার ভেতর দুধ পুরোপুরি বারণ, পনির মাসে একদিন খেতে পারো, মাংস পুরোপুরি বারণ ছিল, আর ডিমের কুসুম বারণ ছিল। তো আমি নিজেই খেতাম না, বাট উনি নিজেই আমাকে বলেছিল ডিমের কুসুম খাবে না, সাদা অংশটা খেতে পারো, ছোট মাছ খেতে পারো, বড় মাছ খাবে না, বড় মাছ যেগুলো তেল জাতীয় চর্বি জাতীয় যে মাছ থাকে সেগুলো, পেটির মাছ যেগুলো থাকে সেগুলো খাবে না। তো উনি আমাকে এগুলো বারণ করে, 2014 সালের কথা বলছি, সেই টাইমটাতে আমাকে এগুলো বারণ করা হয়েছিল। আমার তখনই মানে কলেজ লাইফে এইচএসের পরীক্ষার পরপরই আমার এরকম পিসিওএস ধরা পড়ে। এইবার যাই হোক, তো এই যে জিনিসটা, এইগুলো হচ্ছে হাই প্রোটিনের মধ্যে পড়ে, এটা অ্যালোপ্যাথি ডাক্তারও বারণ করেছিল। আর যখন আমি যোগা ক্লাসে যাই তখন স্যার আমাকে পুরোপুরি সব বারণ করে, যেগুলো কিছু ধরে মানে ছুঁয়েও দেখা যাবে না। আর এমনিতেও আমি 2015 সাল থেকে নিজেই যেহেতু মাংস ডিম ছেড়ে দিই, তো আমার কাছে আর অপশান ছিল না খাওয়ার, বা আমি খেতাম না। তো মাছটা আমি খেতাম, তবে ছোট মাছ, বড় মাছ খাওয়া যাবে না। অতিরিক্ত তেল জাতীয়, অতিরিক্ত ফ্যাট থাকবে, প্রোটিন থাকবে, হাই প্রোটিন থাকবে যেটাতে, সেই জাতীয় খাবার পিসিওএসে বা পিসিওডিতে খাওয়া যায় না, তাতে আরও বাড়ে। আর দুধ জাতীয় খাবারও বারণ থাকে। আর এছাড়া সবজির মধ্যে কিছু সবজি বারণ করে যেগুলো হচ্ছে প্রচণ্ড শরীরকে গরম করে। পিসিওডি পিসিওএসে না শরীর গরম হলে পরে সমস্যা, শরীরকে সবসময় ঠান্ডা রাখতে হয়, যার জন্য মৌরি ভেজানো জল, ধনের ভেজানো জল, গোটা ধনে বাড়িতে পরিষ্কার করে একটু শুকনো খোলায় যদি কেউ বেটে নিতে পারে, বা হালকা, পুরোপুরি না, একটু ক্র্যাশ করে নেবে হালকা, সেটা রাত্রিবেলা একটা মানে গ্লাসের ভেতরে একটু জলের ভেতরে, উষ্ণ গরম জলের ভেতরে হাফ গ্লাস জলে ভিজিয়ে রাখবে। সকালবেলা ঘুম থেকে উঠে ওই ধনে ভেজানো জলটা খেয়ে নেবে। ধনে অ্যাকচুয়ালি শরীরকে ঠান্ডা রাখে। জিরে না পারতে খাবে না, জিরে শরীরকে গরম রাখে, জিরে শরীরকে গরম করে, ধনে শরীরকে ঠান্ডা রাখে, মৌরি শরীরকে ঠান্ডা রাখে, মেথি শরীরকে ঠান্ডা রাখে। মেথি, মৌরি, ধনে দরকার পড়লে তিনটেকে মিক্সড আপ করতে পারো, করে রাত্রিবেলা একটা গ্লাসের ভেতরে 1 চামচ দিয়ে দেবে, দিয়ে ওটা সারা রাত ভিজে থাকবে, সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে খেতে পারো। এছাড়া আরেকটা হয়, সেটা হচ্ছে কেশর আর কিশমিশ। রাত্রিবেলা কেশর আর কিশমিশ একটা জলের গ্লাসে, কাচের জলের গ্লাসের মধ্যে ভিজিয়ে রাখবে, সকালবেলা জলটা পুরো হলুদ জল হয়ে যাবে, কেশর আর কিশমিশের রঙটা বেরিয়ে পুরো জলটা হলুদ হয়ে যায়। ওই জলটা খেলেও পুরনো পিসিওডি বা পিসিওএস থাকলে সেটা ক্লিয়ার হয়ে যায়। আরও একটা জিনিস খেতে পারো, সেটা হচ্ছে একদম দেশি ঘি, দেশি টাটকা ঘি, যেটা ধরো পতঞ্জলির হোক বা ইস্কন মন্দিরের হোক, যেখানে একদম টাটকা, কোনো ডালডা থাকে না, পুরো পিওর ঘিটা থাকে। আমি এই দুটোর ঘি বেশি প্রেফার করি, ইস্কন মন্দিরেরটা আর এই পতঞ্জলিরটা, এই দুটো একদম পিওর ঘি থাকে। তো এই ঘি উষ্ণ গরম জলে হাফ কাপ বা 1 কাপ মতো নিতে পারো, বা 1 গ্লাসের হাফ গ্লাস মতো নিতে পারে, এরকম উষ্ণ গরম জলের ভেতর, বা একটু গুনগুনা গরম জল, যেটা আর কি বেশি গরম নয়, তার ভেতরে 1 চামচ দেশি ঘি ঢেলে দেবে, দিয়ে গোলাবে, গুলিয়ে ওই জলটা খেয়ে নেবে। বাট এটা খুব ডিফিকাল্ট, এটাতে পুরনো সিস্ট যদি থাকে পুরো গলে বেরিয়ে আসে, এবং এটা শাস্ত্রসম্মত, ঠিক আছে। আমাদের গুরুদেবরা অবধি বলে, প্রভুজিরা অবধি বলে যে যদি মেয়েদের কোনো গাইনি সমস্যা থাকে, পিসিওডি পিসিওএস এই জাতীয় থাকে, গরম জলের মধ্যে দেশি ঘি 1 চামচ দিয়ে সেই জলটা যদি সকাল বিকেল দুবেলা করে খাওয়া যায়, তাহলে যে কোনো পিরিয়ডসের পেটে ব্যথা বলো, পিসিওএসের সমস্যা বলো, এগুলো সব ঠিক হয়ে যায়, ঠিক আছে। তো এই জিনিসগুলো এক্সট্রা আমি বললাম যে এগুলো খাবারের বাইরেও এই জিনিসগুলো খেতে লাগে। এছাড়া খাবার কন্ট্রোলে যদি বলি, কিছু ভেজিটেবলস রয়েছে যেটা খাওয়া উচিত নয়, যেমন গাজর, বিট, এগুলো মাসে 2 বার ম্যাক্সিমাম, তার বেশি নয়। কারণ গাজর বিটে প্রচণ্ড হাই প্রোটিন থাকে। গাজর বিট যেহেতু প্রচণ্ড হাই প্রোটিন থাকে, এবার স্বাভাবিকভাবে ওটা কি করে আমাদের পিসিওডিকে বাড়িয়ে দেয়। এছাড়া ডালের মধ্যে যদি আমি বলি, ডালের মধ্যে রাজমা আছে, চানা আছে, কাবলি ছোলা আছে, এইগুলো পরিমাণে কম খেতে হয়, বা খেলেও সপ্তাহে 1 দিন, তার বেশি নয়। পনিরও তাই, পনির, রাজমা, সয়াবিন, যেগুলো হাই প্রোটিনযুক্ত যে ভেজ খাবারগুলো হয়, সেই খাবারগুলো একটু পরিমাণে কম খেতে হয়, মানে সপ্তাহে 1 দিন খেলে। যারা পিওর ভেজ তাদের একটু অসুবিধা হয়, যেমন আমারও খুব অসুবিধা হয়, কারণ আমরা যেহেতু পিওর ভেজ, তো আমাদের না ওই প্রোটিনটা অ্যাকচুয়ালি রাজমার থেকে, পনির থেকে, সয়াবিন থেকে, এগুলোর থেকেই আসে। এবার এগুলোও যদি খেতে না পারি তখন শরীর খুব দুর্বল হয়ে যায়, তো যার জন্য বাধ্য হয়ে আমাদেরকে খেতে হয়। কিন্তু অ্যাকচুয়ালি খাওয়াটা ঠিক নয়, মানে যাদের পিসিওএস রয়েছে তাদের জন্য এটা ঠিক নয়। খেলে কম, মাসে 1 দিন খেলে, 2 মাসে 1 বার খেলে, এইভাবে করে খেতে পারো, যে আমি মাসে 1 দিন পনির খাবো, তারপরের মাসে 2 দিন রাজমা খাবো, এইভাবে করে খেলে সবচেয়ে ভালো হয় হচ্ছে ডাল, শাক সবজি, প্রচুর ভেজিটেবলস খাও। সবজির যে তরকারি হয়, পাঁচমিশালি সবজির তরকারি হয়, ভাজা খেলে সেগুলো খেতে পারো, তাতে অসুবিধা নেই। যে কোনো নর্মাল যে সবজিগুলো হয়, যেমন ফুলকপি, বাঁধাকপি, বেগুন, আদার্স যে পটল, ঝিঙে, এই টাইপের যে সবজি থাকে, সেগুলো খুব লাইটভাবে রান্না করে, হালকাভাবে, অতিরিক্ত তেল মশলা নয়, অতিরিক্ত ঝাল নয়, যাতে শরীর গরম হবে সেরকম কিছু নয়। শরীরকে হট করে যে জিনিস, হাই প্রোটিন সবসময় শরীরকে গরম করে, আর শরীরকে যেটা বেশি গরম করবে সেটাই পিসিওএসকে বাড়িয়ে দেবে। ইভেন গরম খাবারও বারণ করে। গরম খাবার, আমি নিজেও খুব গরম খাবার খেতাম আগে। ইভেন আমার যোগা স্যারের যে ওয়াইফ আর কি, আমার কাকিমা ডাকি, তো কাকিমা ভীষণভাবে আমাকে বকতো, বলতো এরকম গরম খাবার তুই খাবি না, এদের জন্য আরও তোর পিসিওএস বাড়ে। তো অ্যাকচুয়ালি
পুরো ঠান্ডার ওপর থাকতে হয়, বডিকে খুব কুল রাখতে হয়। আচ্ছা, এছাড়া কাঁঠাল খাওয়া যায় না, কাঁঠাল এঁচোড় এগুলোতে দেখবে শরীর গরম করে। গরম মশলা বারণ, গরম মশলা বারণ, কাঁঠাল বারণ, এঁচোড় বারণ, এগুলোতে শরীর গরম করে দেয়। যেগুলো শরীর গরম করে সেই ধরনের খাবার পুরোপুরি আউট করবে লাইফ থেকে। আর ডেলি রুটিনের কথা যদি বলো, রাত্রিবেলা তাড়াতাড়ি ঘুমাবে সবার আগে, যেটা প্রয়োজন। রাতে তাড়াতাড়ি রাত্রি 8:30 9টার মধ্যে ডিনার করে নেবে যদি পসিবল হয়। যদি মনে হয় যে না দিদি আমি অফিস যাই, আমার পড়া থাকে, আমি ফিরতে ফিরতেই 9টা 9:30 বাজে, চেষ্টা করো এসে সাথে সাথে খেয়ে নেওয়ার। সাথে সাথে আমাদের যোগা স্যার তো 6টার পরে আর খানই না, কাকু তো 6টার পরে খান না, 6টা 6:30 ওনার রাতের ডিনারের টাইম, তো ওই তারপর আর উনি খাবেই না। তো এই চেষ্টা করো 9টা 9:30টার মধ্যে খেয়ে নেওয়ার। খেয়ে 10টা 10:30টার মধ্যে, খাওয়ার টাইমে জল খাবে না, খাওয়ার 1 ঘন্টা বাদে জল খাবে। খেয়ে চেষ্টা করো খাওয়ার 1 ঘন্টার মধ্যে শুয়ে পড়ার, বেশি লেট করো না। আর 1 ঘন্টা যখন ঘুমাতে চাইছো তার 1 ঘন্টা আগে আর ফোন দেখবে না। ফোন দেখলে ব্রেন প্রচণ্ড অ্যাক্টিভ হয়ে থাকে, গরম হয়ে থাকে, ঘুম আসতে চায় না। তো চেষ্টা করবে যদি তুমি রাত 10টায় যদি ঘুমের টার্গেট থাকে, চেষ্টা করবে 9টার পর আর ফোন দেখবো না। যদি 11টায় ঘুমের টার্গেট থাকে, 10টার পর আর ফোন দেখবে না। তো তাতে কি হবে, ব্রেনটা একটু রিল্যাক্স হবে। শোয়ার সময় ভ্রামরি করো, ওম করো, মানে 3বার উদ্গৃত করো, 3বার ভ্রামরি 3বার উদ্গৃত, এটা করে ঘুমাও। ঠিক আছে, করে ঘুমটা তাড়াতাড়ি এসে যাবে। এসে ঘুমালে পরে ভোরবেলা চেষ্টা করো 5টা 6টার মধ্যে উঠে যাওয়ার। উঠে 1 ঘন্টা একটু যোগব্যায়াম প্রাণায়াম প্র্যাকটিস করো, নিজে করো, কোনো টিচারের কাছে করো, একা করো, যেভাবে করো বাট করো। ঠিক আছে, স্পেশালি কপালভাতি প্রাণায়ামটা খুব ইম্পর্ট্যান্ট পিসিওডি পেশেন্টদের জন্য। কপালভাতিতে পেটে যেহেতু প্রচুর বাড়ি লাগে, তো দ্যাটস ওয়াই ওর শরীর মানে পিরিয়ডসটাকে তাড়াতাড়ি এনে দিতে হেল্প করে, পেটে ব্যথাটা কমায়। এছাড়া প্রচুর পরিমাণে ব্যায়াম করতে হবে, ফ্রি এক্সারসাইজ যেগুলো হয়, ওয়ার্কআউট করা, ঘাম ঝরানো, মধ্যে কথা হচ্ছে ঘাম ঝরাতে হবে প্রচুর পরিমাণে। এমন ব্যায়াম করতে হবে যাতে তুমি খুব হাঁপিয়ে যাও, লাইক দৌড়ানো, স্কিপিং করা, এই জাতীয়। ঠিক আছে, শুয়ে পড়ে উল্টো দিকে সাইক্লিং করা, এগুলো করা। উল্টো দিকে সাইক্লিং মানে শুয়ে পড়ে পা দুটো ওপরে তুলে দিয়ে সাইক্লিং করতে হয়। আবার ভুল করে কেউ সাইকেল চালাতে যেও না, পিসিওডিতে সাইকেল চালালে আরও সমস্যা, ইউটেরাস নেমে যাওয়ার চান্স থাকে, তো এটা কেউ করতে যেও না। তো এটা করলেও মানে ওটা ডেলি বেসিসে না করাই ভালো। সে তুমি সপ্তাহে 1 দিন সাইকেল চালালে দ্যাট ইজ ডিফারেন্ট, বাট যারা ডেলি বেসিসে প্রচুর পরিমাণে সাইকেল চালায় তাদের গাইনি প্রবলেম আরও বাড়ে। তো এই জিনিসগুলো একটু মেনটেন করবে। আর তার সাথে চেষ্টা করবে টাইম টু টাইম খেয়ে নেওয়ার। সকালবেলার ব্রেকফাস্টটা 9টার মধ্যে, দুপুরের লাঞ্চটা 12:30 1টার মধ্যে, রাতেরটাও তাড়াতাড়ি 8:30 9টার মধ্যে, যদি বাড়িতে থাকো। যদি অফিস থাকে, স্কুল থাকে, কলেজ থাকে, তাহলে কিছু করার থাকে না, তাহলে আমাদেরকে ওই তাদের সময় অনুসারেই আমাদের চলতে হয়। কিন্তু স্টিল চেষ্টা করব যাতে খাবার ফুড হ্যাবিটসটা যেন আমার কন্ট্রোলে থাকে। আমি বাইরের ফাস্ট ফুড খাবো না, খারাপ জাঙ্ক ফুড খাবো না, যেটা আমি আগে ওয়েট গেইনের জন্য যে জিনিসটা বললাম সেম জিনিসটা এখানেও অ্যাপ্লিকেবল হবে। বাইরের ফাস্ট ফুড খাবে না, জাঙ্ক ফুড খাবে না, তেল জাতীয় অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার খাবে না, যেটাতে শরীর গরম হয় সেই জাতীয় খাবার খাবে না। অতিরিক্ত শরীর গরম হলে পিসিওএস বাড়বে। ঠিক আছে, তো এই জিনিসগুলো করে চলো, আমার মনে হয় ডেফিনেটলি ওয়ার্ক করবে। ঠিক আছে, আচ্ছা, আরেকটা কোশ্চেন আমি নিচ্ছি এরপরে। একজন হোয়াটসঅ্যাপে লিখেছিল, ওর নামটা আমি জানি না, হোয়াটসঅ্যাপে লিখেছে যে এটা নিয়ে একটা ভিডিও দিও দিদি, অ্যাজ আ স্টুডেন্ট কীভাবে স্পিরিচুয়াল লাইফে প্রগ্রেস করা যায় উইথ প্রপার ডেলি রুটিন, একাডেমিক পড়াশোনা এবং গোপাল সেবা 3বার দিয়ে আর মালা জপ সব মিলিয়ে গীতা ক্লাস করে কীভাবে 24 ঘন্টাটাকে পারফেক্টলি কাজে লাগাবো। এটার সাথে আরেকটা কোশ্চেন, স্টুডেন্ট লাইফে অ্যাট্রাকশন লাভ চলে এলে রিলেশনশিপে চলে আসে অনেকেই, মারা কখনো বলে এই সব করতে নেই এত ছোট বয়সে, কিন্তু দিদি ভালোবাসা তো নির্দিষ্ট সময় মেনে আসে না, তাই না? এই বয়সে যারা আছে টিনেজ রিলেশনশিপে, সেটা কোনো সিন হয় কি না বলো, মানে পাপ হয় কি না বলো। আচ্ছা ঠিক আছে, তোমার দুটো কোশ্চেন আছে, আমি দুটো কোশ্চেন অ্যাড্রেস করে দিচ্ছি। দেখো, একটা জিজ্ঞেস করেছো স্টুডেন্ট লাইফে স্পিরিচুয়াল লাইফে কীভাবে ব্যালেন্স করবে, তার সাথে একটা বলেছো একাডেমিক পড়াশোনা, গোপাল সেবা 3বার, মালা জপ, গীতা ক্লাস, এই 4টে জিনিস তোমার রাখতে হবে রুটিনের মধ্যে। আচ্ছা, প্রথমত হচ্ছে যদি তুমি স্কুলে পড়ো, যেহেতু টিনেজ বলছো, মনে হয় স্কুলেই পড়বে বা কলেজে ম্যাক্সিমাম। টিনেজ ওই 13 বছর থেকে 19-এর মধ্যে টিনেজ, তো জেনারেলি স্কুল অথবা কলেজে সবে শুরু, সেটা হতে পারে। তো প্রথমত কলেজ বা স্কুলের যে টাইমিংটা, যে টাইমটাতে স্কুল থাকছে কলেজ থাকছে, সে টাইমে তোমাকে যেতেই হবে। ওটা আমি তোমাকে কিছু বলতে পারবো না যে এটা এই করো ওটা করো। পড়াশোনা 100 বার স্কুল কলেজে যেতে হবে, তার সাথে যে পড়াশোনাটা তোমাকে দিচ্ছে সে পড়াশোনাটা করতেই হবে, এটা কিচ্ছু করার নেই, এটা করতেই হবে আমাদের। ঠিক আছে, এরপর যেটা তুমি জিজ্ঞেস করেছো গোপাল সেবা 3বার, হ্যাঁ সকালবেলা ঘুম থেকে উঠে একবার করে নিচ্ছ। দুপুরবেলাটা যদি বাড়িতে থাকো তো করবে, যদি বাড়িতে না থাকো তাহলে অন্য কেউ করে দেবে বা ম্যানেজ করতে হবে। সকালবেলা ভোরবেলা একবার দিলে, বাড়ি স্কুল থেকে ফেরত আসার পর বিকেলবেলা একবার দিলে, রাত্রিবেলা আর একবার দিলে। ঠিক আছে, তো গোপাল সেবা যেরকমভাবে তুমি করো সেভাবে করতে পারো, অসুবিধা নেই। বাট এটা বিষয়টা হচ্ছে টাইমটা কতটা ম্যানেজ করতে পারছো। যদি বাড়িতে থাকো তাহলে অসুবিধা হয় না, বা কলেজ গেলেও খুব একটা অসুবিধা হয় না, বাট স্কুল স্টুডেন্টদের একটু অসুবিধা হয়। আমি যদি ধরে নিই তুমি সকাল 10টা 11টায় বেরোচ্ছ, আবার বিকেলবেলা 4টে 5টায় বাড়ি আসছো, তো সেক্ষেত্রে দুপুরবেলার সেবাটা বাড়িতে অন্য কাউকে দিয়ে দিতে হচ্ছে। তুমি
সকাল বিকেল আর রাতটা তুমি দিতে পারছো। তো যখন সময় সুযোগ পাচ্ছ অতি অবশ্যই তুমিই দেবে। এবং তার সাথে আরেকটা জিজ্ঞেস করেছো যে মালা জপ। দেখো বেসিক্যালি আমায় যদি কেউ জিজ্ঞেস করে আমি সবসময় বলি রাত্রিবেলা, যেটা এর আগের কোশ্চেনটাতেও বললাম, রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে সকালে তাড়াতাড়ি ওঠো। সকালবেলা যত তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারবে তত তুমি দিনটাকে পুরো চানে পাবে, পুরো দিনটাকে কাজে লাগাতে পারবে। আমি নিজে দেখেছি। আমি যখন আগে অনেক লেট করে ঘুম থেকে উঠতাম, অনেক ছোটো বয়সে খুব লেট করে ঘুম থেকে উঠতাম, তারপরে মাঝখানের বয়সটাতে যোগা ক্লাসে যেতাম বলে খুব ভোরবেলা উঠতাম, মাঝখানে আবার কিছু বছর হয়েছিল যে খুব লেট করে উঠতাম, আবার রিসেন্ট থেকে আমি এখন আবার ভোরবেলা উঠি। তো এই যে জিনিসটা, এটা করে দেখেছি যখন আমরা ভোরবেলা উঠি আমাদের প্রোডাক্টিভিটি অনেক বেড়ে যায়, লাইফ প্রচণ্ড স্পিরিচুয়াল অটোমেটিক হয়ে যায় এবং আমাদের একটা অটোমেটিক ভেতর থেকে একটা পজিটিভ মোটিভেশন আমাদের ভেতরে কাজ করে। তো চেষ্টা করবে সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে গিয়ে একটুখানি, এখন শীতকাল ছাদে যাওয়ার দরকার নেই, গরমকালটা চেষ্টা করবে ছাদে গিয়ে ব্যায়াম করার, আর এখন চেষ্টা করবে ঘরের ভেতরে একটু হালকা ওয়ার্কআউট করা, হালকা একটু ব্যায়াম করা। তারপর সাথে সাথে স্নান করে নিতে পারলে খুব ভালো হয়। সকাল সকাল ঘুম থেকে উঠে যদি একটু গরম জলেও স্নান করে নাও অসুবিধা নেই, স্নান করে নিয়ে সাথে সাথে ঠাকুর ঘরে বসেই মালা জপটা করে নেবে। এইবার বিষয়টা হচ্ছে তোমার হাতে তখন কতটা টাইম আছে তার উপর ডিপেন্ড করছে। যদি তুমি ভোর 3:30 4টে উঠে যেতে পারো তাহলে তো 16 মালা কমপ্লিট হয়ে যায়। যদি স্কুল স্টুডেন্টদেরকে এখনই অত প্রেশার দিয়ে 16 মালা অনেকে করতে বলে না, ঠিক আছে, তোমার যতটুকু মানে দরকার বা যতটুকু তুমি টাইমে পারছো সেটুকু করতে পারো। 4 মালা করো, 8 মালা করো, যতটুকু সময় হচ্ছে। 4 মালা করতে 30 মিনিট মতো টাইম লাগে, 8 মালা করতে মোটামুটি 1 ঘন্টার একটু বেশি টাইম লাগে, 1 ঘন্টা 10 মিনিট মতো একটু টাইম লাগে। এবার এটা ডিপেন্ড করে কে কীভাবে উচ্চারণ করছে, কত তাড়াতাড়ি বলছে তার উপর, বাট মিনিমাম 1 থেকে 1 ঘন্টা 10 মিনিট এরকম টাইম লাগে। তো যদি সময় ম্যানেজ করতে পারো 30 মিনিট বা 1 ঘন্টা, তাহলে 4 থেকে 8 মালা সকালবেলা করে নেবে। দেন স্কুলের পড়াশোনাটা, তারপরে ধরো গোপাল সেবা করলে ওই টাইমটাতে ঘুম থেকে উঠে নাম জপ করলে, গোপালকে ঘুম থেকে তুলে এই জিনিসগুলো যা যা থাকে আর কি, মঙ্গল আরতি করা, সবটা করে নিলে চেষ্টা করবে 5:30টার মধ্যে টোটালটা কমপ্লিট করে ফেলা। 5:30 ম্যাক্সিমাম 6টার পর আর ওটা রাখবে না, মানে চেষ্টা করবে 4টে থেকে 6টার মধ্যে আমার স্পিরিচুয়াল লাইফের যাবতীয় যা আছে আমি সবটা করে নেবো। গীতা পাঠ করা কিছুটা, রোজ দিন গীতা কেউ তো ধরে পুরো কমপ্লিট করে না, গীতা প্রত্যেক দিন যদি 2-3টে পেজও পড়ো এনাফ, 3-4টে শ্লোক পড়বে, তার একটু তাৎপর্য পড়বে, প্রত্যেক দিন পড়বে। এটা অ্যাকচুয়ালি কী বলো তো, এটা হচ্ছে প্রত্যেক দিন পড়াটা বেশি ইম্পর্টেন্ট। তুমি একদিনে সব পড়ে ফেললে এটা ম্যাটার করে না, তুমি প্রত্যেক দিন অল্প অল্প করে পড়ছো এটাই ম্যাটার করে। তো প্রত্যেক দিন যদি ধরো 15 থেকে 20 মিনিট মতো পড়ো বা আধ ঘন্টাই পড়ো, 30 মিনিট পড়ো, চেষ্টা করবে সকালবেলা পড়ে নেওয়ার। সকালবেলা এই কাজগুলো যত করে রাখবে তত গোটা দিনে এনার্জি পাবে, প্রোডাক্টিভিটি বাড়বে এবং হচ্ছে সারাদিনে একটা হেডেক থাকবে না যে আমার তো এই কাজগুলো হয়নি, ঠিক আছে, একটা নিশ্চিন্ততা থাকবে যে আমার বেশিরভাগ যেগুলো আমার টু ডু লিস্টে থাকে এগুলো আমি ভোরবেলায় করে ফেলেছি। তো চেষ্টা করবে 4টে থেকে 6টার মধ্যে এই জিনিসগুলো করে ফেলার। তারপর 6টার পর চেষ্টা করবে পড়তে বসার, হালকা কিছু খাবে, গোপালকে ধরো যেটা ড্রাই ফ্রুটস বা কিছু তো নিশ্চয়ই ভোগে দাও, তো সেই জিনিসটাই টিফিন হিসাবে তুমি খেয়ে নেবে। নেওয়ার পরে চেষ্টা করবে 6টার থেকে একদম ওই 8:30 9টা 10টা যে টাইমে স্কুল যাচ্ছ বা কলেজ যাচ্ছ, যে টাইমেই যাও না কেন, ওই যে টাইমটা রয়েছে 3-4 ঘন্টার যে টাইম রয়েছে, তো ওই 3 ঘন্টা 3.5 ঘন্টা পুরোটা স্কুলের একাডেমিক পড়াশোনা বা কলেজের একাডেমিক যে পড়াশোনাটা থাকে সেটা করবে। যেটা স্কুলের হোমওয়ার্ক থাকুক, কলেজের হোমওয়ার্ক থাকুক, কিছু তো ডেফিনেটলি পড়াশোনা থাকে, ওই 3-4 ঘন্টা ওখানে পড়বে। দেন তারপর কলেজ যখন যাচ্ছ চেষ্টা করবে যে যাতায়াতের পথে যদি ট্রেনে যাও, বাসে যাও, কানে হেডফোন তো লাগাও, তো চেষ্টা করবে সৎসঙ্গ শোনার, ঠিক আছে। প্রেমানন্দ মহারাজের ইউটিউব চ্যানেলে বা ইনস্টাগ্রামে প্রচুর সৎসঙ্গের ছোট ছোট ভিডিও থাকে, বা হচ্ছে অনেক প্রভুজিরা যে ইউটিউবে ভিডিওগুলো দেয়, আমি যেরকম অনেকেরই শুনে থাকি, চিত্রলেখা দেবীজির শুনে থাকি, প্রেমানন্দ মহারাজের শুনে থাকি, তারপর ইন্দ্রেশ উপাধ্যায়জি শুনে থাকি, এরকম অনেক বৃন্দাবনে অনেক সন্ত রয়েছেন যাদের ইউটিউব চ্যানেল রয়েছে, তারা অনেক ভিডিও দিয়ে থাকেন, ভালো লাগে শুনতে। তো এগুলো শুনতে শুনতে যাবে, তাতেও একটা অনেক মোটিভেশন, একটা বুস্ট পাওয়া যায়। বা যখন সময় পাচ্ছ, ফাঁকা সময় পাচ্ছ, সেই সময় চেষ্টা করবে হরে কৃষ্ণ মহামন্ত্র কানে জাস্ট হেডফোন লাগিয়ে কানে শোনো। বলা হয় যে ভগবানের নাম জপ করলেও যা ফল হয় কানে শুনলেও তাই হয়। তো তুমি যদি বাড়িতে করতে না পারো 16 মালা, তো যতটুকু পারছো সকালে করো আর বাকিটা কানে শোনো। আমি নিজেও তাই করি, আমি মা বাবা আমরা সবাই তাই করি, যে যতটা পারি করি, তারপর যেটা পারি না সেটা ফোনে চালিয়ে দিয়ে নিজেরা কানে শুনি, এবং যখন চলে তখন মনে মনে গুনগুন করি, তো গানের মতো করে চলতে থাকে। তো এই জিনিসগুলো একটুখানি যাতায়াতের পথে করতে থাকো। আর হাঁটা চলার পথে রাধে রাধে তো করতেই থাকতে পারো, কোনো অসুবিধা নেই। আমি তো হাঁটা চলা কাজ করি, যেখানেই যাই না কেন মুখে সবসময় রাধে রাধে থাকে, তো এইটা করলে ভগবানের নাম সবসময় মনে থাকলো, মুখে থাকলো। এরপর বাড়ি ফেরার পরে তুমি চেষ্টা করবে যে হাত পা ধুয়ে গোপাল সেবা করলে, স্নান টান করলে, যেটা করলে ফ্রেশ হয়ে গোপাল সেবার কাজটা করে তখন যদি সম্ভব হয় আরও 2 মালা একটু জপ করে নাও, যদি টাইমে ম্যানেজ করতে পারো 2 মালা জপ করে নাও, বা দরকার পড়লে 2টো শ্লোক পড়ে নাও, গীতার শ্লোক পড়ে নাও, যে হ্যাঁ আমি স্কুল থেকে বা কলেজ থেকে ফিরে ফ্রেশ হয়েছি, হয়ে গোপালকে সন্ধেবেলার ভোগটা দিয়ে গোপাল যতক্ষণে খাচ্ছে আমি সেই সময়টাতে 2 মালা জপ করে নেব, অথবা আমি 2-3টে শ্লোক পড়ে নেব তাৎপর্য সহ। তাতে 15-20 মিনিট যাবে, তার বেশি যাবে না, 15 মিনিট মতো দিলাম। এতে কি হলো, আমি আবার এনার্জিও পেয়ে গেলাম, সারা সন্ধে পড়াশোনা করার যে এনার্জিটা সেটা পেয়ে গেলাম।
এইবার তারপরে যদি তোমার কোথাও পড়তে যাওয়ার থাকে পড়তে যাও, যদি বাড়ি বসে পড়াশোনা করার থাকে পড়াশোনা করো। বেসিক্যালি লাইফটা যদি ঠিকঠাকভাবে ডিসিপ্লিন ওয়েতে চালানো যায় খুব অনেক সময় থাকে, অনেক 24 ঘন্টা ইজ এনাফ। কিন্তু আমরা অ্যাকচুয়ালি বেশিরভাগ সময়টা ফোন দেখে বা অন্যান্য জিনিসের সময়টা নষ্ট করে ফেলি, যার জন্য আমরা চাইলেও জিনিসটাকে সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারি না। বাট আমাদের কাছে সুযোগ রয়েছে, রিসোর্স রয়েছে, বাট আমরা নিজেদের দোষের জন্য আমরা সেটা করতে পারি না। তো চেষ্টা করবে যে গোটা দিনটাকে যেন প্রোডাক্টিভ যায় দিনটা, এরকম যেন না হয় যে আমি ফোন নিয়ে শুয়ে রয়েছি। ফোন কেন ব্যবহার করবো না, 100 বার ব্যবহার করবো, কিন্তু ভালো জিনিস দেখার জন্য, ভালো কাজের জন্য ব্যবহার করব, ঠিক আছে? তো এই জিনিসটা একটু মেনটেন করবে। আর রাত্রিবেলা ধরো গোপালকে আবার 8:30 9টার দিকে রাতের ভোগটা দিয়ে দেবে। তুমি পড়াশোনা করে কোথাও কোচিং থেকে ফেরো বা বাড়িতে থেকে পড়াশোনা করো, মোটামুটি ধরো যদি তুমি 5:30 6টায় পড়তে বসে যাও, তাতেও তোমার 3 ঘন্টা পড়া হয়ে যাচ্ছে, এনাফ। সকালবেলা 3 ঘন্টা, বিকেলবেলা 3 ঘন্টা, 6 ঘন্টা সারা বছর যারা পড়াশোনা করে তাদের জন্য 6 ঘন্টা এনাফ, ঠিক আছে? 6 ঘন্টা পড়াশোনা করে রাত্রিবেলা আবার গোপালকে ভোগ দিলে, তুমি নিজের রাতের খাবারটা খেয়ে তারপরে চেষ্টা করো একটুখানি হালকা ভ্রামরি করলাম, ওম করলাম, করে ঘুমিয়ে গেলাম। যদি রাতে ঘুম আসতে অসুবিধা হয় তাহলে ভ্রামরি করলে রাতের ঘুমটা খুব ভালো হয়। তো করে ঘুমিয়ে গেলে সকালবেলা উঠলে হালকা একটু ফিজিক্যাল এক্সারসাইজ করলে, 1/2 ঘন্টা 30 মিনিট মতো বা 1 ঘন্টা মতো করে তারপর আবার সেম রুটিন কন্টিনিউ করবে। তো এই জিনিসটা চেষ্টা করবে রাত্রিবেলা 8:30 9টা, ম্যাক্সিমাম 9টা 9:30 মধ্যে খেয়ে নেওয়ার, 10টা 10:30টার মধ্যে শুয়ে পড়ার, যাতে ভোরবেলা আবার আমি 4টে উঠতে পারি। কারণ 10টায় না শুলে 4টে ওঠা খুব চাপের ব্যাপার হয়ে যায়, ঠিক আছে? রাতে তাড়াতাড়ি খাওয়া, তাড়াতাড়ি ঘুম, এটা হলে তবেই একমাত্র সকালে ঘুমটা ভাঙবে, না হলে ভাঙবে না। তো এই জিনিসগুলো করো, আশা করছি এটা এইরকম রুটিন থাকলে তোমার গীতা ক্লাসও কমপ্লিট হয়ে যাবে, বা যদি কোথাও তুমি গীতা ক্লাস করো বা গীতা নিজে পড়ো, যেখানেই যেটাই করো না কেন ম্যানেজ করতে পারবে টাইম, ঠিক আছে? আচ্ছা, এরপরে আরেকটা কোশ্চেন করেছিলে তুমি, এটার সাথে আরেকটা কোশ্চেন, স্টুডেন্ট লাইফে অ্যাট্রাকশন লাভ চলে এলে বাবা মায়েরা রাগ করে, এটা নিয়ে একটা জিজ্ঞেস করেছো যে এটা তো কোনো পাপ নয়। দেখো বেসিক্যালি পাপ কোনোটাই নয়, ঠিক আছে? তো সেই হিসেবে বলতে গেলে কোনোটাই পাপ নয়, আবার দেখতে গেলে সব কিছুই পাপ। মানে যদি তুমি আমরা সেই ইয়েতেই বলি, আমরা শাস্ত্র মতো বা শাস্ত্রের নিয়ম মেনে আমরা কটা মানুষ জীবন চালাতে পারছি, কিন্তু যতটুকু পাচ্ছি সেটা আমাদের জায়গায় থেকে আমরা নিজেদের মতো চেষ্টা করছি, ঠিক আছে? যদি শাস্ত্রের কথা বলি, এই যে ধরো নিঃশ্বাস নিচ্ছি তাতেও যে ছোটোখাটো জীবাণু আমার নাকে চলে যাচ্ছে, এটাও ছোটো একটা পাপ। মশা মেরে ফেলছি, এটাও একটা পাপ। মানে ছোটো থেকে ছোটোগুলোও একটা পাপ। আবার যদি তুমি দেখতে যাও, অনেক বড় বড় জিনিসও অনেকে পাপ বলে মনে করে না। তো বেসিক্যালি কি হয়, ছোটো বয়সে, হ্যাঁ তুমি যেটা বলছো এটা ঠিক কথা, এই বয়সে এরকমটা হয়, এটা খুব স্বাভাবিক। কিন্তু এইখানেই একজন ভক্ত আর একজন অভক্তের মধ্যে পার্থক্য দেখা যায়, ঠিক আছে? যদি তুমি কৃষ্ণ ভক্ত হও তাহলে তুমি নিজের মনকে সংযম করতে শিখবে, কারণ ভগবদ্গীতা ইজ অল অ্যাবাউট মনকে কন্ট্রোল করা। ভগবান বারবার বলছেন যে মন হচ্ছে আমাদের সবচেয়ে বড় বন্ধু, আবার সবচেয়ে বড় শত্রু। যদি আমরা মনকে সংযম করতে না পারি, ইন্দ্রিয়কে সংযম করতে না পারি, তাহলে আমাদের ইন্দ্রিয় আমাদেরকে দিয়ে অনেক খারাপ কাজে যুক্ত করে, তখন আমরা অসহায়ের মতো পাপ কাজে লিপ্ত হয়ে যাই। এই কাম অ্যাকচুয়ালি আমাদের কাম ক্রোধ এগুলো যদি বেড়ে যায়, তখনই আমরা খারাপ কাজ করি, পাপ কাজে যুক্ত হই। তো চেষ্টা করব যাতে আমার কাম ক্রোধ না বাড়ে, সেই ধরনের আমি খাবার খাবো না, সেই ধরনের আলোচনার মধ্যে থাকবো না, সেই ধরনের কর্মও আমি করবো না, সেরকম লোকের সাথেও আমি মিশবো না। সেই জিনিসটা প্রথম থেকেই নিজের মধ্যে রাখবে, ঠিক আছে? যদি এটা থাকে তাহলেই তোমার মধ্যে বোঝা যাবে যে না হলে আর 10-5টা ছেলে মেয়ে আর একজন ভক্ত ছেলে মেয়ের মধ্যে পার্থক্য কোথায় থাকবে? এখানেই থাকবে যে তারা ইন্দ্রিয়কে সংযম করতে পারে না, তারা মনকে কন্ট্রোল করতে পারে না, তুমি পারবে। ভগবানের ভক্ত হয়েও যদি আমরা ইন্দ্রিয় সংযম করতে না পারি, মনকে কন্ট্রোল করতে না পারি, তাহলে আমরা নিজেদেরকে ভক্ত বলে পরিচয়ও দিতে পারবো না। তো আমাদেরকে প্রথম কাজ যেটা হবে সেটা হচ্ছে, আমার মন যদি খারাপ কিছু করতেও চায় আমি মনকে কন্ট্রোল করব। প্রথমত হচ্ছে, যেহেতু তুমি অনেক অল্প বয়সে ভক্তি জীবনে এসছো বা বলছো, সেই জন্য বলছি, কারণ আমরাও যখন ওই তোমার বয়সে ছিলাম আমরাও এরকম ছিলাম না, আমরা জানতামও না। আমি তো গোবিন্দকে জেনেছি বোধহয় 2023 সালে, তার আগে অবধি আমার কাছে শুধু রাধাকৃষ্ণ হচ্ছে প্রেমের দেবতা। আমি এর থেকে বাইরে আমি রাধাকৃষ্ণ সম্পর্কে কিচ্ছু জানতাম না, কিচ্ছু না। আমার কাছে রাধাকৃষ্ণ মানে প্রেমের দেবদেবী, এরকম, মানে তার নিজে ভগবান সেটাও আমি জানতাম না। তো অথচ ইভেন এটাও জানতাম না 2023 সালের আগে অবধি, যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে তিনিই যে নারায়ণ বা তিনিই যে শ্রীহরি, সেটাও আমি জানতাম না। তাদেরকে যে কেন বৈষ্ণব বলে আমি সেটাও জানতাম না। দ্যাট ইজ ট্রু, ভেরি ট্রু। অথচ আমার বাড়িতে প্রত্যেকদিন শালিগ্রাম ভগবানের সেবা হতো, এখনও হয়। এইবার বিষয়টা হচ্ছে কি, এই নলেজগুলো যদি কারোর না থাকে, বাড়ি যদি স্পিরিচুয়াল না হয়, তাহলে এই জিনিসগুলো বাচ্চাদের মধ্যে হয়তো থাকে না। তো যেহেতু তোমার ভেতর অলরেডি রয়েছে, সেই কারণে আমি তোমাকে কথাটা বলছি। তো তুমি যেহেতু অলরেডি এর ভেতর যুক্ত রয়েছে, তোমার সেই নলেজটা থাকবে অল্প বয়স থেকেই, সেটাই স্বাভাবিক। তো সেক্ষেত্রে তুমি চেষ্টা করবে তোমার কাজ কর্ম যেন সেরকম যথাযথ হয়, মার্জিত হয়, যেন এরকম না হয় যে তোমার কর্মের দ্বারা লোকের সামনে কেউ ছোট হচ্ছে, বা বাবা মা ছোট হচ্ছে, বা ভগবানকে তুমি ছোট করছো। লাইক আমি এখন যেটা মনে প্রাণে বিশ্বাস করি, আমি এমন কিছু করবো না, এমন কিছু বলবো না যাতে গোবিন্দ ছোট হয়। কারণ আলটিমেটলি মানুষ আমাকে চেনে এখন গোবিন্দর নামের জন্য, আমার নিজের জন্য কেউ আমাকে চেনে না। এখন মানুষ আমাকে গোবিন্দ ভক্ত হিসেবে মানুষ বেশি চেনে আমাকে। তো আমি এমন কিছু বলবো না, এমন কিছু করবো না যাতে গোবিন্দ ভক্ত হিসেবে আমি ছোট হই, বা আমি গোবিন্দর মুখটা ছোট করি। তো সবসময় মাথায় রাখবে যে যারা কৃষ্ণ ভক্ত হয় তারা চেষ্টা করে কৃষ্ণকে সন্তুষ্ট রাখার, কৃষ্ণকে খুশি রাখার।
তো আমি এমন কিছু করবো না যাতে গোবিন্দ অখুশি হয়। হ্যাঁ, এখন যদি আমার স্কুলে বা কলেজে কাউকে পছন্দ হয়, প্রেম ভালোবাসা কারোর প্রতি আমার পছন্দ হয়, দেখে ভালো লাগতেই পারে, হ্যাঁ বন্ধুর মতো মিশবো, বন্ধুর মতো কথা বলবো, একটা লিমিট রেখে। আমি জানবো সব বয়সের জন্য সব কিছু নয়, যেটা ব্রহ্মচর্যের জীবন সেটা ব্রহ্মচর্যের জন্যই, 25 বছর অবধি ব্রহ্মচর্যের জীবন, 25-এর পর গৃহস্থের জীবন। তো যখন আমার আমি কথা বলতে পারি, বন্ধুর মতো মিশতে পারি, হ্যাঁ ঠিক আছে বন্ধুর মতো মিশি, যদি ভবিষ্যতে কিছু হওয়ার হয় বাবা মা দেখে নেবে, বা আমরাও তো বড় হব, চাকরি বাকরি করবো, নিজের পায়ে দাঁড়াবো, তখন আমরা বুঝে নেবো যে আমরা কি করব। তো সেটার জন্য একটা সময় থাকে, সেটা সব কিছু সব বয়সের নয়, ঠিক আছে। তো সুতরাং তাকে এই জিনিসটা বলবে যে না তুমি তোমার মতো, আমরা বন্ধুর মতো ভালো মিশি না, অসুবিধা কী আছে, তুমি তোমার মতো পড়াশোনা করো, আমি আমার মতো পড়াশোনা করি, তারপর নিজের পায়ে দাঁড়াই, তারপর একটা সময় দেখা যাবে। এই আচরণটা একজন ভক্তের মধ্যে থাকা উচিত, 100 বার থাকা উচিত, ঠিক আছে। কারণ এই জিনিসটা আমাদের সময় বলার কেউ ছিল না, আর আমরা ভক্ত ছিলাম না, যার জন্য পরিবেশও সেরকম ছিল না, আমাদের কেউ কোনোদিনও জিজ্ঞাসাও করেনি। তোমরা ব্লেসড, যার জন্য ভগবান তোমাদের অনেক অল্প বয়সে কৃপা করেছেন, সেই জন্য তোমরা এই জিনিসটা জানতে পেরেছো, বুঝতে পেরেছো। তো যখন বুঝতে পেরেছি তখন সেই অনুসারেই জীবনটা চালাবো, খারাপ পথে কেন চালাতে যাবো, তাই না? তো চেষ্টা করবে যে এই জিনিসটা অতি অবশ্যই যেন তোমাদের কর্মে বা ব্যবহারে যেন ফুটে ওঠে, যেন এরকমটা না হয় যে আমি গলায় কণ্ঠি পরি, কপালে তিলক পরি, অথচ আমার আচরণটা খারাপ, সেরকমটা যেন না হয়। আচরণটাও যেন কণ্ঠি তিলকের সমযোগ্য যেন আচরণ হয়, ব্যাস তাহলেই হবে। এছাড়া মায়েরা যেটা বলে 100% ঠিক বলে, কারণ তাদের অভিজ্ঞতা, তাদের বয়স আমাদের থেকে অনেক বেশি। আমি নিজেও আমার জীবনে ছোটো বয়সে অনেক ভুল করেছি, টিনেজের এক্সপিরিয়েন্সের ভিডিওটাতেও আমি বলেছিলাম সেটা। তো সুতরাং কি হয়, সেই সময় বড়রা যখন সে কথাগুলো বলে তখন আমরা গায়ে মাখি না, আমরা ভাবি যে আমরা ঠিক তারা ভুল, বাট কিছু বয়স বাদে আমরা বুঝতে পারি যে অ্যাকচুয়ালি তারা ঠিক ছিল, আমরাই বোকা ছিলাম, আমরাই হয়তো ভুলটা করেছি। কিন্তু বিষয়টা হচ্ছে বাবা মাকে বিশ্বাস করতে হবে, ভগবানকে বিশ্বাস করতে হবে, কারণ ভগবানের পরে পৃথিবীতে যদি কারোর জায়গা থাকে সেটা বাবা মা, তারাই আমাদেরকে এনেছে পৃথিবীতে। সুতরাং তারা খাইয়ে পরিয়ে বড় করছে, মানুষ করছে, তাদেরকে দুঃখ দিয়ে কষ্ট দিয়ে আমরা কোনো রকম কিচ্ছু করবো না। কারণ তাদের চোখের জল যেগুলো, মানে যদি কখনো তাদের চোখের জল পড়ে না, সেটা আমাদের, তারা কখনো অভিশাপ দেয় না, কিন্তু তাদের চোখের জল আমাদের কাছে 10 গুণ অভিশাপের সমান হয়ে ফেরত আসে। তো সুতরাং বাবা মাকে কখনো দুঃখ দেবে না, কষ্ট দেবে না, চেষ্টা করবে বাবা মা যেটা বলছে সেটা মেনে চলার। বাবা মাকে খুশি করতে যদি নিজেকেও স্যাক্রিফাইস করতে হয়, তাতেও তুমি জানবে তোমার জন্য ভবিষ্যতে অনেক ভালো কিছু অপেক্ষা করছে। আমি নিজের জীবন দিয়ে দেখেছি এটা। তুমি যদি বাবা মার খুশির জন্য অনেক নিজের জীবনকেও স্যাক্রিফাইস করো না, তুমি যে ভবিষ্যতে কী পাবে তুমি নিজেও কল্পনা করতে পারছো না। তো বাবা মাকে সবসময় ভালো রাখার চেষ্টা করবে, তার কথা শুনে চলার চেষ্টা করবে, দেখবে জীবন এমনিই ভালো হবে। বাবা মায়ের কথা শুনে কোনোদিনও কারোর খারাপ হবে না, এই জিনিসটা মাথায় রাখবে, ব্যাস তাহলেই হবে। আর চেষ্টা করবে কন্ট্রোল করার, মানে কোনো খারাপ কাজে যুক্ত হয়ে যাবে না। কোনো ছেলে বন্ধু থাকা বা তার সাথে কথা বলা এটা খারাপ নয়, আমি বলছি না এটা খারাপ। ছেলে বন্ধু থাকতে পারে, কথাও বলতে পারো, সব ঠিক আছে, বাট একটা লিমিট রেখে, যে এই বয়সে এই সময় দাঁড়িয়ে আমি কতটুকু যুক্ত হতে পারি তার সাথে, কতটুকু কথা বলতে পারি, আমি ব্যভিচারের আচরণ করছি না তো, বা এই বয়সে এই ব্যভিচারিণীটা খারাপ দেখাচ্ছে না তো, বা এটা আমার এই বয়সে এটা মানানযোগ্য তো, এটা আমার ব্রহ্মচর্যের জীবন, এখানে আমি কোনো গৃহস্থের কাজ করতে পারি না, গৃহস্থ জীবন আলাদা। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে, এটা মাথায় রেখে অবশ্যই সবার সাথে মেশো, কথা বলো। কিন্তু সবসময় ভগবান কি বলেছে, ভগবদ্গীতার ক্লাসে আমি কি পড়িয়েছিলাম, পদ্মপাতার মতো হতে হবে, পদ্মপাতায় জল ধরে না, থাকবে সব কিছুর মধ্যে, বাট কোনো কিছু আমার ওপর হাবি করবে না, কোনো কিছু আমাকে অ্যাটাচমেন্টে রাখবে না। আমি জানবো সব কিছু টেম্পোরারি, সব কিছুর থেকে ডিটাচ থাকবো, থেকেও আমি নেই। এই মানসিকতাটা থেকে যদি তুমি সবার সাথে মেশো, তাহলে দেখবে কোনো কিছুরই তোমাকে পাপ ছুতে পারবে না। বেসিক্যালি কি হয়, আমরা কর্ম করি ঠিকই, ভগবান বারবার বলেছে তুমি কর্ম করো, অর্জুনকে বলছে তুমি যদি অ্যাটাচ না হও তোমার পাপ লাগবে না, কর্মের কোনো ফল তোমায় ভোগ করতে হবে না, না পুণ্য না পাপ না মিশ্র, কোনো ফল ভোগ করতে হবে না, তুমি অ্যাটাচ হইও না, তুমি জাস্ট করতে হয় তাই করো, কথা বলতে হয় তাই বলো, তুমি জাস্ট এইভাবে বলো, তুমি এমন কিছুর সাথে ইনভলভ হয়ে পড়ো না। তো এই জিনিসটা মাথায় রেখো, ডেফিনেটলি তোমার ভালোই হবে আশা করছি। আর বাবা মা যেটা বলে সবসময় আমাদের ভালোর জন্য বলে, তো সুতরাং তাদের কথা 100 বার মেনে চলবে। আর তাদের বয়স অভিজ্ঞতা আমাদের থেকে অনেক বেশি, তারা অনেকটা আমাদের থেকে আগে জগৎ দেখেছে, তো সুতরাং তাদের উপর বিশ্বাস ভরসা রাখাটা খুব দরকার, ঠিক আছে। আচ্ছা, ব্যাস, তো আশা করছি তোমার, আচ্ছা তুমি বলেছিলে, আমি জিজ্ঞেস করেছিলাম কোন ক্লাসে পড়ো, সেটা জানিও, তুমি লিখেছিলে ক্লাস 12 দিদি, হ্যাঁ 12-এ পড়ো, তো ঠিক আছে, যে রুটিনটা বলেছি তোমার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, খুব একটা অসুবিধার কিছু নেই। আচ্ছা, লাস্ট একটা কোশ্চেন আমি নিচ্ছি, এটাই লাস্ট কোশ্চেন নেব। তিতলি লিখেছিলে যে তিতলি, ও আমার কাছে যোগা ক্লাসেও করে, দিদি নিজেকে কিভাবে ডিসিপ্লিন রাখা যায় বা টাইম ম্যানেজমেন্ট কিভাবে করা যায় এই টপিকগুলোর ওপরে ভিডিও বানিও। আজকের কিউএনএ সেশনটা পুরোটাই কিন্তু টাইম ম্যানেজমেন্টের ওপরেই আমি বলেছি, পুরো রুটিনটাই যেটা বলেছি না, অ্যাকচুয়ালি ওয়েট গেনের রুটিন বলো বা স্পিরিচুয়াল লাইফের রুটিন বলো, টোটালটাই অ্যাকচুয়ালি টাইম ম্যানেজমেন্টের ওপরে। তো আমরা যদি জানি যে আমার কোন কাজের কোনটা কতটা প্রায়োরিটি পায়, সেটা তাহলেই আমরা টাইম ম্যানেজ করতে পারবো। টাইম ম্যানেজ করার জন্য সবার আগে প্রয়োজন একটা ডায়েরি, একটা পেন। রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে একটা টু ডু লিস্ট বানিয়ে নেওয়া, যে কাল সকালবেলা আমি এই টাইমে উঠবো, তারপর আমি এই কাজগুলো করব।
যেরকম আমি নিজে করি, আমার ডায়েরি পেনে আমি সাথে সাথে রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে লিখে নিই, আর সামনে একটা করে বক্স দিই, ঠিক আছে, কী কী কাজ আছে তার আগে একটা বক্স দিই, কাজটা হয়ে গেলে সেটাতে আমি টিক দিই। ওই লাস্টে দিনের শেষে যখন যে দেখি যে বক্সগুলো যখন টিকে ভরে যায় তখন মনটা একটা খুব শান্তি পায়, শান্তিতে আবার ঘুমাতে পারি পরের দিনে টু ডু লিস্টটা লিখে। তো চেষ্টা করবে রাত্রিবেলা টু ডু লিস্ট বানিয়ে নেওয়ার, যে সকালবেলা অমুক টাইমে ঘুম থেকে উঠবো, ওয়েক আপ অ্যাট 5 AM, তারপর যোগা ক্লাস, প্রাণায়াম এগুলো লিখবে, মেডিটেশন লিখবে, তারপর নাম জপ লিখবে, তারপরে হচ্ছে ভগবানের সেবা করলে সেবা লিখবে, গীতা ভগবদ গীতা পড়ার লিখবে, যেগুলো ইম্পর্টেন্ট। সকালবেলা ঘুম থেকে উঠেই সকাল মানে বলে না, দেখবে আমাদের ফোন চার্জ দিতে হয়, সারা রাত ইদার ফোন চার্জ দাও অথবা সকালবেলা উঠে ফোন চার্জ দাও, চার্জ যদি না হয় সারাদিনে ফোন তোমার কাজ করবে না। তো আমাদের শরীরটাও একটা মেশিন, আমাদেরকেও চার্জ দিতে হয় নিজেদেরকে, চার্জ না দিলে বুস্ট না করলে আমরাও কাজ করতে পারি না। তো এই ভগবানের নাম, যোগা, প্রাণায়াম, মেডিটেশন, নাম জপ করা, গীতা পড়া, ভগবানের সেবা, এই স্পিরিচুয়াল কাজগুলো হচ্ছে আমাদের চার্জিং। তো এইগুলো যদি সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা করে নিতে পারি ওই 1-1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যে, তাহলে আমরা সারা দিনের কাজটা আমরা টাইম মতো করতে পারবো। চেষ্টা করবে, যেহেতু তুমি আমার কাছে যোগা করো, মনে হয় তুমি 7টা থেকে ব্যাচটায়, 7টা থেকে 8টার ব্যাচে করো, তো চেষ্টা করবে 1 ঘন্টা আগে উঠে যাওয়ার, চেষ্টা করবে 5:30টায় ঘুম থেকে উঠে যাওয়ার, 6টা থেকে 7টার মধ্যে তাহলে নাম জপটা কমপ্লিট করে ফেলবে, নাম জপ আর গীতা পড়া এই দুটো জিনিস চেষ্টা করবে সকালবেলা 1 ঘন্টা কমপ্লিট করে ফেলার। তারপর 7টা থেকে 8টা তুমি যোগা করো, আমার কাছে করো, বাড়িতে করো, যেভাবে করো করবে। করা হয়ে গেলে 8টার থেকে তোমার যে পড়াশোনার কাজ আছে, চাকরির পড়াশোনা করো বা যেটাই হোক, কিছু তো নিশ্চয়ই করো, চাকরি অফিস যেতে হলে রেডি হওয়ার ব্যাপার থাকে, আর যদি বাড়ি বসে পড়াশোনার থাকে তাহলেও পড়াশোনা করতে হয়, যেটাই করো না কেন একটা অফিস ওয়ার্ক তো থাকেই, সকাল 8টা থেকে বিকেল 5টা 6টা অবধি সবারই থাকে। ওই টাইমটাতে চেষ্টা করবে স্কুলের পড়াশোনা হোক, কলেজের পড়াশোনা হোক, চাকরির পড়াশোনা হোক, বা হচ্ছে অফিস যেতে হোক বা স্কুলে যেতে হোক, কলেজ যেতে হোক, টোটাল একাডেমিক জিনিসটা, মানে যেটার থেকে আমাদের পয়সা রোজগার হয়, যেটার থেকে আমরা নিজেদের পায়ে দাঁড়াতে পারি, চাকরি করতে পারি, সেই কাজগুলো একদম সকাল 8টা 8:30 থেকে বিকেল 5টা 5:30টার মধ্যে ফুল কমপ্লিট করে ফেলার এই টাইমটা। আর যদি বাড়িতে থাকো, দুপুরবেলা ধরো ভগবানের যদি সেবা করো, তাহলে তো সেবা করলে, দুপুরবেলা খেয়ে উঠে একটু 15 মিনিট শবাসন করলে, 15 মিনিটের শবাসন করলে আর দুপুরে ঘুমটা লাগে না, যে ধরো ঘুমের যে প্রয়োজনটা থাকে সেটা 15 মিনিট শবাসনে কমপ্লিট হয়ে যায়, সময়ও কম লাগলো, প্লাস আমার রেস্টও হয়ে গেল, একটা পাওয়ার ন্যাপ হয়ে যায় শবাসনে। তারপর বিকেলবেলা ধরো আবার পড়াশোনা করা, ওই টাইমটাতে চেষ্টা করবে আরও দুমালা জব করে নেওয়ার, কারণ সারাদিনের খাটনির পর না আবার আমরা এক্সস্ট হয়ে যাই, আবার আমাদের ফোনে একটু চার্জ দেওয়ার দরকার পড়ে। চেষ্টা করবে বিকেলবেলা আবার 2 জব করে নেওয়ার, নিয়ে তারপর সন্ধ্যের থেকে চাকরির পড়া হোক, কলেজের পড়া হোক, যে পড়াশোনাটাই হোক না কেন, যদি অফিসের কোনো কাজ থাকে সেই কাজটা হোক, যার যেরকম রুটিন থাকে সেই অনুসারে সন্ধ্যেবেলা কাজটা করার। তো চেষ্টা করবে যে যে কাজটা করছো সেটা তো করতেই হবে, সেটা তো আমরা না করে পারবো না, গৃহস্থ মানুষ আমরা, এগুলো আমাদের করতে হবে। তার মাঝখানে স্পেশালি সকালবেলা আর সন্ধেবেলা, অ্যাকচুয়ালি ব্রহ্ম মুহূর্ত আর গোধূলি লগ্ন এই দুটো খুব ভালো হয়। ব্রহ্ম মুহূর্ত হচ্ছে ভোরবেলার যে টাইমটা আর কি থাকে, ওই মোটামুটি 4টে থেকে পেয়ে যাবে, 4টে থেকে 6টার মধ্যে, 4টে থেকে 4:30, মানে ওই টাইমটাতে 3টে থেকে 4:30-এর মধ্যে অ্যাকচুয়ালি ব্রহ্ম মুহূর্ত থাকে। বাট 3টে আমি বলছি না, ওটা যদি উঠতে নাও পারো অ্যাটলিস্ট 4:30 5টার মধ্যে উঠে যাবে, যদি তাও না পারো অন্তত 5টা 5:30 অন্তত উঠে যাবে, তার থেকে বেশি লেট করবে না। যদি কেউ ব্রহ্ম মুহূর্তে উঠতে পারে সবচেয়ে ভালো, সবচেয়ে ভালো, এর থেকে ভালো আর কিছু হতেই পারে না। কিন্তু যদি না পারো অন্তত 1 ঘন্টা লেটে ওঠো, 1.5 ঘন্টা লেটে ওঠো, একদম বিরাট লেট করে উঠো না। চেষ্টা করো সকালবেলা উঠেই একদম ফ্রেশ হয়ে স্নান করে তারপরে নাম জপটা করে নেওয়ার, গীতা পড়া 1/2 ঘন্টা নাম জপ করলে 1/2 ঘন্টা গীতা পড়লে, বিকেলবেলাও সেম তাই, 1/2 ঘন্টা গীতা পড়লে 1/2 ঘন্টা নাম জপ করলে, বা 15 মিনিট গীতা পড়লে 15 মিনিট নাম জপ করলে, যেরকম সাথে সময় থাকছে সেই জিনিসটা করো। করে তারপর যে চাকরির পড়াশোনা আদার্স যে কাজ রয়েছে তোমার, সেই কাজগুলোকে সকালবেলা আর বিকেলবেলাটা করো। যদি পড়তে যাওয়ার ব্যাপার থাকে পড়তে যাও, যেটা করার করো, কিন্তু বিষয়টা হচ্ছে ওই কাজের মধ্যে ফাঁকে ফাঁকে আমাদেরকে নিজেদের কাজটা করে নিতে হবে। আর কিছু ব্যায়াম তোমাদের তো আমি ক্লাসে দেখিয়ে দিয়েছি, যারা স্টুডেন্ট রয়েছে, চাকরি করো, তাদের মাঝখানে সূক্ষ্ম ব্যায়ামগুলো করে নেবে। কোমর ব্যথা করছে, ঘাড়ে ব্যথা করছে, অনেকক্ষণ ধরে কাজ করে যাচ্ছি, মাথা হ্যাং করছে, পড়া মনে থাকছে না, তখন যে ব্যায়ামগুলো আমি দেখিয়েছি ওই ব্যায়ামগুলো আমরা একটু করে নিলাম, প্রাণায়ামটা করে নিলাম, যাতে কি আমি টায়ার্ড হয়ে গেছি বাট আবার আমি নিজেকে বুস্ট করে নিলাম। তো বেসিক্যালি কি হয়, এই স্পিরিচুয়াল লাইফ, যোগা, প্রাণায়াম, ভগবানের নাম, সেবা, এগুলো সবটা, গীতা পড়া, এগুলো সবটা আমাদের হচ্ছে অ্যাকচুয়ালি বুস্ট করে ভালো, যাতে আমরা একটু প্রোডাক্টিভ হতে পারি, আমরা ভালো কর্ম করতে পারি, ঠিক আছে। এগুলো আমাদের একটা চার্জিংয়ের মতো কাজ করে। যারা গৃহস্থ লাইফে আছো, স্কুল স্টুডেন্ট রয়েছে, কলেজ স্টুডেন্ট রয়েছে, চাকরির পরীক্ষা স্টুডেন্ট রয়েছে, তারা গোটা দিনে যদি 8 ঘন্টা পড়াশোনা করো, চেষ্টা করবে 2 ঘন্টা আমি স্পিরিচুয়াল লাইফে দেবো। যদি আমি 6 ঘন্টা পড়াশোনা করি তাহলে আমি 2 ঘন্টা স্পিরিচুয়াল লাইফে অবশ্যই দেবো। তুমি যতটুকুই পড়ো, 6 ঘন্টা পড়ো, 8 ঘন্টা পড়ো, 8 ঘন্টা কাজ করো, 10 ঘন্টা অফিস যাও, যাই করো না কেন, 2 ঘন্টা স্পিরিচুয়াল লাইফে দিতেই হবে, ঠিক আছে। সকালবেলা 1-1.5 ঘন্টা, বিকেলবেলা 8 ঘন্টা। সকালে চেষ্টা করবে 1.5 ঘন্টা, কারণ বিকেলবেলা আমাদের হাতে সময় কম থাকে, তখন 2 ঘন্টা দেওয়ার মতো সময় থাকে না, বিকেলবেলা 30 মিনিট রাখবে। সকালবেলাটা বেশি
সময়টাকে দিয়ে নেবে। তো এই রুটিনটা অবশ্যই মেনটেন করো, তাহলে অবশ্যই টাইম ম্যানেজমেন্ট হয়। আর একটা হচ্ছে টু ডু লিস্ট, ওই যেটা বললাম, টু ডু লিস্ট যদি বানানো থাকে যে আমাকে কালকে কী কী পড়তে হবে, কী কী কাজ করতে হবে, এটা আমাদেরকে একটা মানসিকভাবে খুব তাড়া দেয় যে না তোকে করতে হবে তাড়াতাড়ি কর, এই একটা ব্যাপার নিজের ভেতর থেকে আসে। তো এই জিনিসটা একটা মানে সেলফ স্যাটিসফ্যাকশনের জন্য, যদি লাস্টে আমি টিক দিতে না পারি না তখন খুব দুঃখ লাগিস আজকে এই দুটো হলো না, কালকে যেভাবেই হোক আগে এই দুটো করতে হবে। তো এই জিনিসটা যদি আমরা করতে পারি তাহলে খুব হেল্পফুল হয়। দেখো আমি এখন স্টুডেন্ট নই, আমি পড়ি না, আমাকে আমার পড়ানো থাকে, ইউটিউবের ভিডিও বানানো থাকে, বাকি কাজ থাকে, আমি তাও টু ডু লিস্ট বানাই, না বানালেও চলে, কারণ আমার তো এখন কিছু সেরকমভাবে পড়ার নেই, আমি চাকরির জন্য পড়ছি না, বাট স্টিল আমি তাও করি। কেন? আমার সকালবেলা উঠে আমার ধরো পার ডে 2টো করে ভিডিও শ্যুট থাকলো, ভিডিও এডিট থাকলো, ব্লগ এডিটেড থাকলো, গোপাল সেবার কাজ থাকে, নাম জপ থাকে, গীতার ক্লাস, গীতা পড়ানো থাকে বা নিজে পড়া থাকে, তার সাথে বাইরের কোনো কাজ থাকলে এখানে যেতে হবে, ওটা কেনাকাটা করতে হবে, এই করতে হবে, ব্যাচে 2টো ব্যাচ পড়ানো থাকলো, যা যা কাজ থাকে যেদিনের যেটা, সেটা টু ডু লিস্টে বানিয়ে নিই। তো বানিয়ে নিয়ে যদি কমপ্লিট করি টিক দিয়ে দিই, যেটা কমপ্লিট করতে পারি না খুব গিল্ট ফিলিং হয়, মনে হয় যে না কাল সকালে উঠে আগে সবার আগে ওটা করবো, তারপরে আমি বাকিটা করব। তো এই যে জিনিসটা, এটা মেনটেন করো, টু ডু লিস্ট মেনটেন করো, টাইম ম্যানেজমেন্ট ঠিক হয়ে যাবে। আর একটা জিনিস, প্রায়োরিটি ডিসাইড করতে হয় কোনটা প্রায়োরিটি আমাদের। কারণ আমরা আজকালকার যুগে না বেশি পরিমাণে একাডেমিক পড়াশোনাটাকে, স্কুলের পড়াশোনাটাকে, মেটেরিয়াল পড়াশোনাটাকে এত বেশি ইম্পর্টেন্স দিয়ে ফেলেছি, আমরা স্পিরিচুয়াল পড়াশোনাটাকে জীবন থেকে পুরো বাদ দিয়ে দিয়েছি। এবং আমরা বুঝতে পারছি না যে এই মেটেরিয়াল পড়াশোনা এখানেই শেষ, পরে এগোবে না। বাট স্পিরিচুয়াল পড়াশোনা আমাকে পরের সমস্ত মানে কী বলবো ভবসাগর পার করতে হেল্প করবে, পরেও আমার এটা ক্যারি ফরওয়ার্ড হবে। এই মেটেরিয়াল পড়াশোনা এই জগতেই থেকে যাবে, ওটা আমি আর পরের জন্মে ক্যারি ফরওয়ার্ড করতে পারবো না। বাট এই স্পিরিচুয়াল পড়াশোনা আমার পরের জগতে মানে পরের জন্মেও আমার ক্যারি ফরওয়ার্ড হবে। এই জিনিসটাই আমরা বুঝি না। যখন সেটা আমরা বুঝে যাব, আমরা যখন স্পিরিচুয়ালিটি মূল্যটা বুঝে যাব, তখন সেটার যে কতটা প্রায়োরিটি, তখন আমরা নিজেরা টাইম ম্যানেজ করে নেব, তখন নিজেরা টাইম বার করে নেব। ঠিক আছে? তো এই জিনিসটা করো, মূল্য বুঝলে, প্রায়োরিটি ডিসাইড করে ফেললে পর তখন আর কোনো রকম অসুবিধা হয় না। আরেকটা লিখেছো কীভাবে টাইম ম্যানেজমেন্ট করা যায়, অলরেডি আমি বলেই দিলাম। আর ডিসিপ্লিন হচ্ছে আর্লি টু বেড আর্লি টু রাইজ, তাড়াতাড়ি খাবে, তাড়াতাড়ি ঘুমাবে, বাইরের খাবার খাবে না, যেগুলো আমি ফার্স্টের দিকে যেগুলো বললাম খাবার ফুড হ্যাবিটস নিয়ে, সেইগুলো চেষ্টা করবে সবসময় ইন্দ্রিয় সংযম করার, মনকে কন্ট্রোল করার, সেটা যে কোনো দিক থেকে। সেটা খারাপ জিনিস দেখবো না, খারাপ জিনিস খাবো না, খারাপটা পড়বো না, খারাপ কথা বলবো না, সবসময় নিজেকে ভালো রাখার চেষ্টা করব, এথিক্যাল রাখার চেষ্টা করব। এই যে জিনিসটা, নিজেকে এইভাবে ডিসিপ্লিন রাখতে হয়। অ্যাকচুয়ালি মোটিভেশন যে টার্মটা না, মোটিভেশন টার্মটা খুব ওয়েক টার্ম। মোটিভেশন কেউ দিতে পারে না, আমি দিলাম 1 দিন থাকবে, 2 দিন থাকবে, 5 দিন থাকবে, কিন্তু যে জিনিসটা তোমাকে সাস্টেইন করতে হেল্প করবে লং টার্মে, সেটাই একমাত্র হচ্ছে ডিসিপ্লিন, নিয়মানুবর্তিতা। তুমি যদি নিয়মানুবর্তিতার মধ্যে থাকো, ডিসিপ্লিনের মধ্যে থাকো, সেলফ ডিসিপ্লিন যদি থাকে যে হ্যাঁ পেছন থেকে কারোর ঠেলার দরকার নেই, আমি একা একাই থাকবো, যদি থাকো তাহলে তুমি লং টার্মে রান করতে পারবে। তো এই জিনিসটা অবশ্যই মাথায় রেখো। যেগুলো স্টার্টিং থেকে বলেছি সেগুলো সবই অ্যাকচুয়ালি তোমার কোশ্চেনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, তো এগুলোও একটু মাথায় রাখবে। ঠিক আছে? আর বেশি বড় করছি না ভিডিওটা, মোটামুটি আজকে 5টা মতো কোশ্চেন অ্যাড্রেস করলাম, যেগুলো অলমোস্ট কাছাকাছি, ফুড হ্যাবিটস, লাইফস্টাইল, স্পিরিচুয়াল লাইফ সব কিছু নিয়ে। তো আশা করছি যাদের এই রিলেটেড ডাউট ছিল, আমি ইচ্ছাকৃত আজকে এই কোশ্চেনগুলোই চুজ করেছি, অন্যান্য অনেক কোশ্চেন আছে বাট সেগুলোর জন্য আরেকটা আলাদা ভিডিও করবো। এমন কোশ্চেনগুলো নিয়েছি যেটা কানেক্টেড কোশ্চেন, এবং একটা দেখলে পর বাকিগুলোর উত্তর থেকেও তোমরা হেল্প পেয়ে যাবে, তো ওই জন্যই আলোচনা করলাম মেনলি। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, পরের ভিডিওতে দেখা হচ্ছে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্টে জানিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, রাধে রাধে।